আজকে আমাদের দর্শন পরিবারে যে স্পেশাল টপিকের ওপরে আজকে আমি ক্লাস নেব অলরেডি বলেছিলাম আমি তোমাদের গতকাল থেকেই, এবং সেখানে আমি তোমাদের বলেছিলাম যে আজকে ক্লাস নেব হচ্ছে যে যারা 2026 সালে যে তিনটে গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে চলেছে। আমি প্রথমে সেটা বলে দিই যে দুটো যে নেট পরীক্ষা হবে এবং একটা সেট পরীক্ষা, এটা তো হবেই। এটা তো বলে দেওয়া যায় যে 2026 সালে, ধরো 2025 সালে তোমাদের এসএলএসটির যে প্রিপারেশন তোমরা নিয়েছিলে তার প্রসেস তোমাদের দিক থেকে পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে, যদিও এসএসসির তরফ থেকে এখনো কাউন্সিলিং এর কোনো ডেট ঘোষণা করা হয়নি, কিন্তু ধরে নেওয়া যায় যে এই মাসের মধ্যে তোমাদের কাউন্সিলিং এর যে ডেট সেটা কিন্তু ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। ঠিক আছে, তো এবার তোমরা অনেক দিন ধরে, প্রায় 1 মাস 2 মাস ধরে তোমরা অনেক রেস্ট করেছো, তোমরা অনেক বসে থেকেছো, এবং তোমরা এবার চিন্তা করছো বা ভাবছো যে 2026 সালে, মানে এই যে ইয়ারটা চলছে 2026 সালে, আজকে এটা ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, এই 26 সালে তোমরা কি প্রিপারেশন নেবে, কি কি এক্সামের জন্য প্রিপারেশন নেবে, এর কথা তো আমি আগেও বলেছিলাম। আগেও আমি তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম যে কি কি বিষয়ের উপরে প্রিপারেশন নেওয়া যায়, কিন্তু এখানে মোস্ট ভাইটাল এবং যেটা আমি ঠিক করেছিলাম আজকের ক্লাসে, যে নেট সেটের যে জেআরএফ এর প্রিপারেশন তুমি কিভাবে নেবে সেই বিষয়ের উপরে আমরা ক্লাস নেব বলে আমি অলরেডি গতকাল এটা বলেছিলাম যে নেট সেটের গ্রুপে প্রচুর নতুন স্টুডেন্টস জয়েন করেছে, এবং যারা এসএলএসটি পরীক্ষা অলরেডি দিয়েছে তারাও নেট সেটের কোর্সে জয়েন করেছে। তো তাদেরকে আমার একটা গাইডলাইন দেওয়া প্রয়োজন যে তারা কিভাবে 2026-এর জিআরএফ এর জন্য, আমি স্পেশালি ফোকাস করছি জিআরএফ এর উপরে, জিআরএফ অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলোশিপ, সে জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য কিভাবে পড়াশুনো করবে সেটা নিয়ে একটা গাইডলাইন আজকের ক্লাসে আমি দেব। কিন্তু হ্যাঁ, অবশ্যই সেটা নিয়ে তো আলোচনা করবই, কিন্তু ইমিডিয়েটলি যে বিষয়টা একটু আগেই আমার ফেসবুকে চোখে পড়লো, সেটা তো অনেকে জানতে পারে, অনেকে এই এক্সামগুলো সম্পর্কে জানতে পারে না, কিন্তু এই যে এক্সামের কথা বলবো এখন আমি তোমাদের, ধরো তার সিলেবাসটা নিয়েও আগে আলোচনা করে তারপর নেটের জিআরএফ এর বিষয়টায় আসবো, এবং কোন কোন জায়গা কমন, কোন কোন জায়গা আনকমন, নেটের কোর্সটা কমপ্লিট করলেই কি এই পরীক্ষাটাও কমপ্লিট হয়ে যাবে কিনা, এই সমস্ত বিষয়টাকে আজকের ক্লাসে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। সকলে সাথে থেকো লাস্ট অবধি, অনেক কিছু কনফিউশন, অনেক ডাউট তোমাদের ক্লিয়ার হবে, এইটুকু আমি তোমাদের বলছি। একটু আগেই, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে আমার যেটা চোখে পড়লো সেটা হচ্ছে উইদিন 1 or 2 days, মানে 2-1 দিনের মধ্যেই বিহার টিআরই 4.0 অর্থাৎ বিহার টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশন কিন্তু হবে, এবং তার নোটিফিকেশন আগামী 1 দিন এবং 2 দিনের মধ্যে বের হতে চলেছে। এবং যখন আমি সোশ্যাল মিডিয়াতে বিষয়টা দেখলাম তখন আমার সাথে সাথে এটা মনে হলো যে গুগলে সার্চ করে পুরো বিষয়টা দেখে নেওয়া যাক। তখন গুগলে সার্চ করে আমি যেটা পুরো বিষয়টা আমি দেখলাম সেটা হচ্ছে যে বিহার টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশন কিন্তু তার নোটিফিকেশন 2-1 দিনের মধ্যে আসতে চলেছে। যে এক্সামিনেশনটা কন্ডাক্ট করে হচ্ছে বিহার পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা, এই এক্সামটা প্রতি বছর কন্ডাক্ট করা হয়, সেখানে বিহার টিআরই 4.0 বিহার টিচার রিক্রুটমেন্ট এক্সাম, সেটা কিন্তু হতে চলেছে 2026 সালে। এবং বলা হচ্ছে এটা, যে কোনোটা ভুল নয়, একদম সঠিক ইনফরমেশন বলছি, যে 44,000 থেকে 46,000, হ্যাঁ 44,000 থেকে 46,000 শিক্ষক সেখানে নিয়োগ করা হবে, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে। হ্যাঁ, আমরা ফিলোসফির ওখানে পেপারও রয়েছে, আজকে সেই সিলেবাসটা নিয়েও আমি তোমাদের ডিসকাস করে দেবো যে কি সিলেবাস রয়েছে। তো 44,000 থেকে 46,000 প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে তোমার রিক্রুটমেন্ট, টিচার রিক্রুটমেন্ট কিন্তু বিহার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এটা কিন্তু হতে চলেছে। হ্যাঁ, তো ইমিডিয়েটলি এটার জন্য প্রিপারেশনের জন্য তুমি ধরে নাও তুমি হাতে সময় পাবে 3 থেকে 3.5 মাস, এবং এই 3 থেকে 3.5 মাসের মধ্যে তোমাদের কিন্তু এর প্রিপারেশন নিতে হবে। এই 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 টিআরই 4.0, এখানে সাধারণত দুটো পেপার থাকে, ঠিক আছে, যেটা আমি খেয়াল করেছি। একটা হচ্ছে অনেকে আগে পরীক্ষা দিয়েছে, এবং এই পরীক্ষাটা আমি তোমাদের এটা বলছি যে সকলে এই পরীক্ষাটাতে বসো, এই কথাটা আমি তোমাদের বললাম। সকলে মিন্স সকলে,
ঠিক আছে? আমি কেন বললাম, এখানকার এখন যারা টিচার্সরা যারা রয়েছো, হ্যাঁ, যারা চাকরি করছো, তারাও কিন্তু এই পরীক্ষাটা দিতে পারো। আমি তাদেরকেও এই পরীক্ষাটা দেওয়ার কথা বলবো। হ্যাঁ, কেন দেওয়ার কথা বলবো, সেটা কেনর উত্তর আমার কাছে নেই, কিন্তু আমি সবাইকে বলবো যে এই পরীক্ষাটা তোমরা দিতে পারো। এবং এই পরীক্ষাটা প্রত্যেক বছর বিহার পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা কিন্তু এই পরীক্ষাটা অর্গানাইজ করা হয়। তো অতএব এই পরীক্ষাটার জন্য তোমরা ইমিডিয়েট, যেমন ভাবে তোমরা এসএলএসটির প্রিপারেশন নিয়েছিলে, ইমিডিয়েট এই পরীক্ষাটার জন্য তোমরা প্রিপারেশন নিতে শুরু করো। এই পরীক্ষাটার যেটা ফার্স্ট ফেজ যেটা হয়, তারপর এটাতে কোয়ালিফাই করলে তারপরে সেকেন্ড হয়। ঠিক আছে, আমি মনে হয় ভুল বলছি না, কারণ টিআরই 3.0, এটা এই পরীক্ষাটা মনে হয় অনেকে দিয়েছিলে, তোমরা আমাকে কারেক্ট করবে। এখানে একটা একটা পেপার জেনারেল পেপার থাকে এবং আরেকটা পেপার সাবজেক্টের পেপার থাকে। ঠিক আছে, তো এই টিআরই 3.0-তে যেটা জেনারেল পেপার থাকে সেটার সিলেবাস নিয়ে আরেকদিন আমি পূর্ণাঙ্গভাবে আলোচনা করবো। এবং এই সিলেবাস খুব একটা কঠিন কিছু নয়। জেনারেল পেপারের সিলেবাস ভীষণভাবে সহজ, এবং সেখানে অনেকটা পরিমাণে সিলেবাস নেটের পেপার ওয়ানের সঙ্গেও কভার করে। কিভাবে কভার করে জেনারেল পেপারের সিলেবাস, আমি সেই সব বিষয় নিয়ে জেনারেল পেপারের কোর্সে আলোচনা করব, আরেকদিন আলোচনা করব। হ্যাঁ, তো তো তোমাদের এখানে কিন্তু প্রথমে জেনারেল পেপারের জন্য একটা প্রিপারেশন দরকার, এবং আরেকটা কিন্তু সাবজেক্টের প্রিপারেশনও তোমাদের দরকার। এখানে আজকের ক্লাসে আমি স্পেসিফিক্যালি সাবজেক্টের বিষয় নিয়ে আলোচনা করব, যে সাবজেক্টের সিলেবাসে এখানে তোমাদের কি কি আছে। হ্যাঁ, তারপর আমি আসবো যে নেটের জিআরএফ এর জন্য তুমি কিভাবে প্রিপারেশন নেবে। এবং দুটোকে তুমি যদি কম্বাইন করো, এবং তুমি যদি মনে করো যে এই বছরে আমি 4টে পরীক্ষা দেবো, অর্থাৎ 2টো নেট পরীক্ষা দেবো, একটা সেট পরীক্ষা দেবো, এবং তার সাথে সাথে বিহার পাবলিক সার্ভিস কমিশনের এই পরীক্ষাটাও আমি দেবো, এটা যদি তোমরা ঠিক করে থাকো, তাহলে কিভাবে তোমরা এর পর থেকে এগোবে সেই বিষয়টাও আলোচনা করব। এবং তার জন্য যেটা প্রথম দরকার সেটা হচ্ছে বিপিএসসির এই যে সিলেবাস, সেই সিলেবাস, সাবজেক্টের যে সিলেবাস, সেই সিলেবাসটা সম্পর্কে ভালো করে জানা এবং সিলেবাসটাকে ভালো করে বোঝা। কারণ সিলেবাস তুমি যদি ভালো করে না বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি ধরতে পারবে না যে পরীক্ষাটা কিভাবে হচ্ছে এবং তার সিলেবাসে কি কি আছে। এবার প্রথমে আমরা আজকে বললাম আমি জেনারেল পেপার না, আমি পেপার 2, মানে অর্থাৎ যেটা সাবজেক্ট পেপার, সেই সিলেবাসটা নিয়ে প্রথমে আমরা ডিসকাস করব। আমি একটু স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন শেয়ারের মাধ্যমে ওই সিলেবাসটা আমি তোমাদের সামনে একটুখানি রাখছি, একটু দেখবে তোমরা সবাই। আমাদের দর্শন পরিবারেও কিন্তু বিপিএসসির কোর্স রয়েছে, সেটা নিয়েও আমরা পরে আলোচনা করব, কিন্তু যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে এর সিলেবাস সম্পর্কে ডিসকাস করা। আচ্ছা, একটুখানি বলো তো যে তোমরা স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ কিনা, একটু জানাও তো আমাকে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, দেখতে পাচ্ছ। ভালো করে সিলেবাসটা বোঝার চেষ্টা করো, যে এই বিপিএসসির টিআরই 4.0 এর আগের, এটা আমার কাছে আছে, ধরো এর পেপারটা রয়েছে। তো এইখানে কি কি সিলেবাসে তোমাদের আছে, মোটামুটি ভাবে এই সিলেবাসটা তোমাদের এসএলএসটির সঙ্গে 60% কভার করে। কিন্তু আমি এটা বলবো, আমার এটা আমি দেখেছি যে আমাদের এসএলএসটিতে যে সিলেবাস আছে তার থেকে বিহারের এই সিলেবাসটা যেটা পরীক্ষার জন্য রয়েছে, সেটা অনেক স্ট্যান্ডার্ড একটা সিলেবাস, এবং সিলেবাসটাকে ভীষণ সুন্দরভাবে অর্গানাইজ করা আছে বলে আমি মনে করি, ভীষণ সুন্দরভাবে। এই সিলেবাসটাকে যদি কেউ ভালো করে কভার করে, সে অনেকগুলো পরীক্ষা কভার করে ফেলতে পারবে। কিন্তু হ্যাঁ, নেট সেটের সিলেবাসের সঙ্গে কিন্তু সমমানের সিলেবাস নয়, কারণ নেট সেটের যেটা সিলেবাস সেটা কিন্তু এর থেকে অনেকটা উন্নত মানের, একটু অনেকটা বেশি ব্রডলি তোমাদের পড়তে হয় নেট সেটের সিলেবাসটার ক্ষেত্রে। তাহলে প্রথম যদি আমি এই সিলেবাসটাতে আসি, তারপরে আমি নেট সেটের কথাতে আসবো। প্রথমেই দেখো তোমাদের ইন্ডিয়ান ফিলোসফির অংশ রয়েছে। এখানে দেখো ইউনিট হিসাবে দেওয়া আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6, ইউনিট 7, হ্যাঁ, ইউনিট 8, ইউনিট 9, ইউনিট 10, ইউনিট 11, ইউনিট 12, ইউনিট 13, ইউনিট 14, ইউনিট 15, অর্থাৎ টোটাল মানে 15টা ইউনিট আছে। আর ABCDEFG, অর্থাৎ জি মানে 7টা সেকশন আছে, যার মধ্যে টোটাল 15টা ইউনিট তোমাকে এখানে কিন্তু ভালো করে পড়তে হবে। এবং এই সিলেবাসটা ভীষণ সুন্দর, আমি এটুকু তোমাদের বলবো। এবার প্রথম যে তোমাদের ইয়েটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি। বলে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি আছে, ভারতীয় দর্শন আছে।
এবং এই ভারতীয় দর্শনের মধ্যে টোটাল ইউনিট আছে 4টে। টোটাল ভারতীয় দর্শনকে কভার করে তোমাদের 4টে ইউনিট আছে। এই 4টে ইউনিট কি কি? ইউনিট ওয়ানে আছে দেখো, তোমার ভারতীয় দর্শনের যে বৈশিষ্ট্যগুলো, ফিচার্সগুলো আছে, সেটা কিন্তু তোমাদের ইউনিট ওয়ানে আছে। এবং তার সাথে সাথে নাস্তিক দর্শন যে সম্প্রদায়, অর্থাৎ চার্বাক দর্শন, জৈন দর্শন এবং বৌদ্ধ দর্শন, এইটা টোটাল কিন্তু তোমার ইউনিট ওয়ানে আছে। এটা তোমাদের পড়তে হবে। অর্থাৎ আমরা যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি, নেট সেটের ক্লাসেও বলো, এসএলএসটির ক্লাসে বলো, আমরা যেভাবে পড়েছি খুঁটিয়ে খুঁটিয়ে, ঠিক সেইভাবে আমাদের ইন্ডিয়ান ফিলোসফির ফিচার সহকারে চার্বাক, জৈন এবং বৌদ্ধ, এই 3টে অংশ আমাদের কিন্তু ভালো করে পড়তে হচ্ছে। এবার ইউনিট টুতে যেটা আছে সেটা হচ্ছে ন্যায়া, বৈশেষিকা, সাংখ্য অ্যান্ড যোগা। অর্থাৎ 4টে দর্শন সম্প্রদায়ের কথা ইউনিট টুতে বলা আছে। ন্যায় দর্শনের এপিস্টেমোলজি, অর্থাৎ ন্যায়দের জ্ঞানবিদ্যা, এবং প্রুফ ফর দ্য এক্সিস্টেন্স অফ গড, অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে যুক্তি। এবং এটা পড়তে গেলে পুরো ন্যায় দর্শনকে আমাদের কিন্তু কভার করে ফেলতে হবে, নালে তোমরা কিন্তু এটা পড়তে পারবে না। এপিস্টেমোলজি মানেই তো টোটাল বিষয়টা তোমাকে একসাথে পড়তে হচ্ছে। তো ইউনিট টুতে তোমার ন্যায় দর্শন আছে। ইউনিট টু, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, যেটা বলছিলাম যে ইউনিট টুতে তোমাদের ন্যায় দর্শন আছে, বৈশেষিক দর্শন আছে, সাংখ্য দর্শন আছে এবং যোগ দর্শন আছে। এই 4টে দর্শন কমপ্লিটলি, যেটা আমি বলবো যে যেটা আমরা নেট সেটের সিলেবাসে পড়ি, যেটা আমরা এসএলএসটির সিলেবাসে পড়ি, ঠিক একই রকম ভাবে কোনো রকম পড়াশোনার সিস্টেমের মধ্যে রদবদল না করে, বা মানে নিম্নমানের বা খুব সহজভাবে পড়াশোনা না করে আমরা যদি খুব ডিপলি পড়ি, তাহলে আমাদের কিন্তু এখানে চার্বাক, জৈন, বৌদ্ধ, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, ইউনিট টুতে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ পড়তে হচ্ছে। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মীমাংসা দর্শন, অদ্বৈত বেদান্ত দর্শন, বিশিষ্টাদ্বৈত বেদান্ত দর্শন, এবং দেখো 4 নম্বরটা, ডি নাম্বারটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খ্যাতিবাদ এবং প্রামাণ্যবাদ। মানে ডিফারেন্ট ইন্ডিয়ান ফিলোসফিক্যাল স্কুল, তা যে দর্শন সম্প্রদায় রয়েছে তাদের খ্যাতিবাদের যে থিওরি, সেটা এখানে দেওয়া আছে। এবং প্রামাণ্যবাদের যে থিওরি, অর্থাৎ শতপ্রামাণ্যবাদ, পরত প্রামাণ্যবাদ, পরত অপ্রামাণ্যবাদ, শুধু প্রামাণ্যবাদের থিওরি এবং খ্যাতিবাদের থিওরি কিন্তু ডি ইউনিটে রয়েছে। অর্থাৎ 3 নম্বর ইউনিটে আমাদের যেটা পড়তে হচ্ছে, মীমাংসা দর্শন পড়তে হচ্ছে। যদিও এখানে মীমাংসা দর্শনে অপূর্ব শুধু লেখা আছে, কিন্তু আমাদের মীমাংসা দর্শন ধরে নিতে হবে, আমাদের সব পড়তে হবে মীমাংসা দর্শন। মীমাংসা বলেছে মানে মীমাংসা সব আমরা পড়ে যাব, ঠিক আছে? তারপরে আছে অদ্বৈত বেদান্ত দর্শন, আর শঙ্করাচার্যের দর্শন, বিশিষ্টাদ্বৈত বেদান্ত দর্শন, রামানুজের দর্শন, এবং তারপরে আছে হচ্ছে খ্যাতিবাদ এবং প্রামাণ্যবাদ। তাহলে এইটা দিয়ে আমাদের এনশিয়েন্ট যে ইন্ডিয়ান ফিলোসফি, ইউনিট ওয়ান, ইউনিট টু এবং ইউনিট থ্রি, এটা দিয়ে টোটাল এনশিয়েন্ট ইন্ডিয়ান ফিলোসফি আমাদের কভার হয়ে যায়। আমরা যেভাবে প্রত্যেকটা পরীক্ষার জন্য যেভাবে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, ইংরাজি বইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, সেইভাবেই আমরা কিন্তু এটা পড়বো। এইবার 4 নম্বর যে ইউনিটটা আছে ইন্ডিয়ান ফিলোসফির সঙ্গে, আমি বললাম না এই কোর্সটাকে খুব সুন্দর করে স্ট্রাকচার করা আছে। 4 নম্বর ইউনিটটা যেটা আছে সেটা হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি, অর্থাৎ সমকালীন ভারতীয় দর্শন। ইউনিট ওয়ান, ইউনিট টু, ইউনিট থ্রি, এই 3টে তো এনশিয়েন্ট ইন্ডিয়ান ফিলোসফি গেল। আর এইবার আমাদের সমকালীন ভারতীয় দর্শন পড়তে হচ্ছে। এবং এই সমকালীন ভারতীয় দর্শনের মধ্যে 5জন ফিলোসফারের যে থিওরি, সেটা আমাদের পড়তে হবে। এবং এটাও বলতে পারো যে নেট সেটের কোর্সে যারা আছো তারা অনেক লাকি, সৌভাগ্যবান, কারণ তাদের কোর্সের মধ্যে কিন্তু এটা ইনক্লুডেড হয়ে আছে, এই 5জনের থিওরি। এবং তারা কারা? কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফার কারা রয়েছেন? স্বামী বিবেকানন্দের দর্শন তোমাকে পুরোটা পড়তে হচ্ছে। সর্বপল্লী রাধাকৃষ্ণনের দর্শন এখানে তোমাদের পড়তে হচ্ছে। অরবিন্দের দর্শন তোমাদের পড়তে হচ্ছে। মহাত্মা গান্ধীর দর্শন পড়তে হচ্ছে। এবং ডক্টর বি.আর. আম্বেদকরের যে দর্শন, কাস্ট সিস্টেম, হ্যাঁ, কনসেপ্ট অফ সোশ্যাল জাস্টিস, এইটা কিন্তু এখানে তোমাদের পড়তে হচ্ছে। হ্যাঁ, ধরে নেওয়া যায় যে নেটসেটের মতো অতটা হায়ার লেভেলে প্রশ্ন না হলেও হায়ার লেভেলে প্রশ্ন হবে। কোন কোন বই তোমরা এক্ষেত্রে ফলো করতে পারো, আমি সেটাও কিন্তু এখানে আলোচনা করে দেব। আজকে ক্লাসের সাথে সাথেই আমি আলোচনা করছি, সেটা হচ্ছে ইউনিট 4-এর জন্য তোমরা, আমরা দুটো বইকে কভার করি সাধারণত। একটা হচ্ছে ওপি গৌবার যেটা আছে ইন্ডিয়ান পলিটিক, এই ওপি গৌবার কোন বইটা যেন আছে?
ওপি গৌবার বইটা আমরা ইন্ডিয়ান কভার করেছি। পলিটিক্যাল থট পলিটিক্যাল থট ইন্ডিয়ান, হ্যাঁ, ইন্ডিয়ান পলিটিক্যাল থট, ইয়েস, ইন্ডিয়ান পলিটিক্যাল থট এই বইটা তোমাদের লাগবে। আর তার সাথে সাথে ওই যে বিকে লাল, বসন্ত কুমার লালের যে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি, এটা তোমরা পড়ে যাবে। এবং এইখান থেকে ছাড়া বাকি কোনো জায়গা থেকে আর কোনো প্রশ্ন হতে পারে না। কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির পোর্শনটা তোমরা কভার করে যাবে বিকে লাল এবং তার সাথে হচ্ছে তোমার ওপি গৌবা, ইন্ডিয়ান পলিটিক্যাল থট। তো এইখানে তোমরা এই পাঁচটা থিওরি, স্বামী বিবেকানন্দ, এস রাধাকৃষ্ণন, অরবিন্দ, গান্ধী অ্যান্ড আম্বেদকর, এই থিওরিগুলো তোমরা সব এখানে পেয়ে যাবে। আমরা নেট সেটের কোর্সে এই টোটাল সিলেবাসটাকে আমরা কভার করেছি এবং কভার করছিও এখন। হ্যাঁ, তো সেখানে কিন্তু বিকে লাল এবং ওপি গৌবা ধরে 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 স্টুডেন্টসদের পড়ানো হয়েছে। এই থিওরিগুলো তার মধ্যে কিন্তু ইনক্লুডেড। এবং তার সাথে সাথে আগে এটা আমি বলে দিই যে ইন্ডিয়ান ফিলোসফি যে 3টে ইউনিট আছে, এই 3টে ইউনিট তোমরা যেখান থেকে কভার করো, তুমি জানো খুব সহজ, আমি সহজভাবেই এটা বলি যে তোমরা সিডি শর্মা পড়ে চলে যাও। আমি আরো বইয়ের কথা বলতে পারতাম, কিন্তু প্রয়োজন হবে না তোমাদের। সিডি শর্মাতে এত সুন্দরভাবে মানে বলা আছে বিষয়গুলো। তো সিডি শর্মা আমরা যদি টোটালটা কভার করি এই পরীক্ষার জন্য, এনাফ সিডি শর্মা কভার করলে। এর বাইরে কোনো কিছু করার কোনো প্রয়োজনীয়তা নেই। এবং প্রথমেই কেউ কিন্তু মানে মাল্টিপল চয়েস কেউ সলভ করতে যেও না। বই পড়ে কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে তোমরা পরে মাল্টিপল চয়েস সলভ করবে, সেটা পরের ব্যাপার। তাহলে ইন্ডিয়ান ফিলোসফি 1, 2, 3-তে তোমরা সিডি শর্মার বই কভার করছো। এবং 4 নম্বর যে ইউনিটটা রয়েছে ইন্ডিয়ান ফিলোসফিতে, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি, সেখানে তুমি কভার করছো হচ্ছে বিকে লাল আর ওপি গৌবার যে ইন্ডিয়ান পলিটিক্যাল থট, এই দুটো বইকে কভার করছো। কোনো বাংলা বই গ্রাহ্য নয়, আমি আজকে খুব পরিষ্কার বলে দিলাম। বাংলা বই পড়ে তুমি কিছু করতে পারবে না। হ্যাঁ, না তুমি এসএলএসটি কোয়ালিফাই করতে পারবে শুধু বাংলা বই পড়ে, না তো তুমি নেটসেট কোনোদিন কোয়ালিফাই করতে পারবে শুধু বাংলা বই পড়ে। আর এই পরীক্ষা তুমি বাংলা বই পড়ে কভার করতে পারবে না। আর ইংরাজি বই পড়তে গেলে এতটা ভয় ভীতির কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ ইংরাজি বই 1 মাস 2 মাস পড়লে তারপরে তোমার ইংরাজি বই পড়তে ইচ্ছা হবে, তোমার বাংলা বই পড়তে ইচ্ছা হবে না। তোমরা সেটা সকলেই জানো। আমরা সকলেই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ঠিক আছে? আমিও বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তোমরাও বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। প্রথম প্রথম অসুবিধা হয়, 15-20 দিন পর থেকে মনে হয় যে ইংরাজি বই ছাড়া আর বাংলা বই পড়বো না, ঠিক আছে? এটা মনে হয়। যাই হোক, তাহলে আমরা এটা দেখলাম যে টোটাল, তাহলে এ নাম্বার যে মানে ইয়েটা রয়েছে ইউনিট 1, 2, 3, 4, আমরা টোটাল ইন্ডিয়ান ফিলোসফি, এনশিয়েন্ট ইন্ডিয়ান ফিলোসফি এবং কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি, এই দুটোকে আমরা কভার করছি এই জায়গাটা থেকে। এইবার বি নাম্বার যে সেকশনটা রয়েছে, বি নাম্বার সেকশনে 3টে ইউনিট আছে, ইউনিট 5, ইউনিট 6 অ্যান্ড ইউনিট 7। খেয়াল করে দেখো, ইউনিট 5, ইউনিট 6 এবং ইউনিট 7। তাহলে এখানে কি কি আছে? হ্যাঁ, এই পুরো পুরো পোর্শনটাকে আমি আবারও আজকে বলে দিচ্ছি, এই পুরো পোর্শনটাকে আমরা কভার করব ওয়াইমেসির বই থেকে। এবং তার সাথে সাথে আমরা এটাকে কভার করব, আছে একটা বই, আমি এই পোর্শনগুলো আমি বলছি তোমাদের যে বেসিক ফিচার্স অফ মডার্ন ওয়েস্টার্ন ফিলোসফি, তার মানে এনশিয়েন্ট গ্রিক ফিলোসফি তোমাদের নেই, ঠিক আছে? কিন্তু তবুও প্লেটো অ্যারিস্টটলের দর্শন একটু একটু তোমাদের দেখে যেতে হবে। বাট একদম ব্রডলি তোমার এনশিয়েন্ট গ্রিক ফিলোসফি সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত নয়। সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে শুধুমাত্র মডার্ন ওয়েস্টার্ন ফিলোসফি, যেখানে ডেকার্টের দর্শন, স্পিনোজার দর্শন, লাইবনিজের দর্শন, এটা হচ্ছে তোমার ইউনিট 5-এর মধ্যে আছে, যেটা আমরা টোটালটা ওয়াইমেসির বই থেকে পড়ে কভার করব, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। ইউনিট 6টা আমরা কভার করব লক, বার্কলে অ্যান্ড হিউম, এই তিনটেও আমরা কভার করব ওয়াইমেসির বই থেকে। অর্থাৎ ইউনিট 5 এবং ইউনিট 6 এই দুটোর জন্য আমরা ভরসা করছি একটা বইকে, সেটা হচ্ছে ওয়াইমেসির কমপ্লিট বইটাকে আমরা ভরসা করছি। এবং ইউনিট 7 যেটা আছে সেটা ওয়েস্টার্ন ফিলোসফি থেকে আছে, দ্যাট ইজ কল্ড কান্ট। হেগেল আমি পড়িয়ে দেবো, ব্র্যাডলি আমি পড়িয়ে দেবো, লজিক্যাল পজিটিভিজম আমি পড়িয়ে দেবো। এর মধ্যে ওয়াইমেসি থেকে কান্ট অ্যান্ড হেগেল এই দুটো থিওরি, ব্র্যাডলির থিওরিটাও তোমরা পেয়ে যাবে। লজিক্যাল পজিটিভিজম আমরা একটা অন্য বই থেকে কভার করব, আপাততভাবে এলিমিনেশন অফ মেটাফিজিক্স, ফাংশনস অফ ফিলোসফি, ভেরিফিকেশন থিওরি অফ মিনিং আমরা এনকে তিওয়ারির বই থেকে পড়েও কভার করে ফেলতে পারি। আমাদের লজিক্যাল পজিটিভিজমের উপরেও ক্লাসেস আছে নেটসেটের কোর্সে, তো আমরা লজিক্যাল পজিটিভিজমটা ওখান থেকে পড়ে নিতে পারি, এনকে তিওয়ারির বই থেকে পড়ে নিতে পারি। নো বেঙ্গলি বুক, অনলি ইংলিশ বুক। হ্যাঁ, আবারও বারবার করে এই বিষয়টাকে ফোকাস করছি। তার মানে ইউনিট 5, ইউনিট 6 অ্যান্ড ইউনিট 7-এর 99% অংশ আমরা কভার করছি হচ্ছে ওয়াইমেসির বই থেকে, আমরা পড়ে কভার করব।
ক্লিয়ার? এটা গেল বি নাম্বার সেকশন। এ নাম্বার সেকশন এনশিয়েন্ট ইন্ডিয়ান ফিলোসফি, আর বি নাম্বার সেকশন এনশিয়েন্ট ওয়েস্টার্ন ফিলোসফি অ্যান্ড কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি এর মধ্যে অন্তর্ভুক্ত, কারণ ব্র্যাডলি এবং হেগেল, ব্র্যাডলি তারপর লজিক্যাল পজিটিভিজম, এরা কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে পড়ে বা রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে পড়ে। সুতরাং ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন এই দুটো ইউনিট কিন্তু এখানেই শেষ হচ্ছে। ঠিক আছে? মানে সেকশন এ ইন্ডিয়ান ফিলোসফি, সেকশন বি কমপ্লিটলি ওয়েস্টার্ন ফিলোসফি। এইবার যে ইউনিটটা ভেরি ইন্টারেস্টিং এবং আমাদের বিপিএসসির কোর্সে এই ইউনিটটা রয়েছে, সেটা হচ্ছে ইউনিট 8 অ্যান্ড ইউনিট 9। ঠিক আছে? ইউনিট 8 আর ইউনিট 9টা আমার মনে হয় অন্য কোনো সিলেবাসে এত সুন্দরভাবে অর্গানাইজ করা নেই, যেটা ইউনিট অ্যান্ড ইউনিট 9টা তোমার এই বিপিএসসি সিলেবাসে আছে। এবং এই সেকশন সিটা হচ্ছে তোমার জেনারেল কনসেপ্ট অফ ফিলোসফি, মানে ফিলোসফির জেনারেল কনসেপ্টের ওপর কিন্তু এই ইউনিট 8 এবং ইউনিট 9টা রয়েছে। এবং সেখানে কি আছে তুমি দেখো, এবং আমি এখানে বলে দিচ্ছি যে এই টোটাল কোর্সটা আমরা কভার করব, মানে টোটাল ইউনিটটা, ইউনিট 8 আর 9টা আমরা কভার করব হচ্ছে যদুনাথ সিনহার ওই মেটাফিজিক্সের যে বইটা আছে ওইখান থেকে আমরা এই পোর্শনটাকে টোটাল কভার করব। নেচার অফ ফিলোসফি, ইটস রিলেশন উইথ সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন, অর্থাৎ দর্শনের স্বরূপ কি, বিজ্ঞানের সঙ্গে দর্শনের এবং ধর্মের সঙ্গে দর্শনের কি পার্থক্য, থিওরিজ রিলেটেড টু সোর্স অফ নলেজ, রাশনালিজম, এম্পিরিসিজম অ্যান্ড ক্রিটিসিজম, জ্ঞানের উৎপত্তি সম্পর্কে বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ এবং বিচারবাদ। সি নাম্বারটায় রয়েছে রিলেশন বিটুইন নোয়ার অ্যান্ড নোন, রিয়ালিজম, আইডিয়ালিজমের তত্ত্ব, অর্থাৎ বস্তুবাদ এবং ভাববাদের থিওরি, এটা সি নাম্বার ইউনিটে রয়েছে, সি নাম্বার অংশে রয়েছে। আর ডিতে রয়েছে নলেজ অফ ট্রুথ, হ্যাঁ, করসপন্ডেন্স থিওরি অফ ট্রুথ, কোহারেন্স থিওরি অফ ট্রুথ অ্যান্ড প্র্যাগম্যাটিক থিওরি অফ ট্রুথ, অর্থাৎ সত্যতার মানদণ্ড, মানে নলেজ অফ ট্রুথ, সত্যতা সম্পর্কে আনুরূপ্য মতবাদ, প্রয়োগবাদ, এই থিওরিগুলো কিন্তু এখানে রয়েছে ইউনিট 8-এ। ঠিক আছে? এটা কিন্তু একদম জেনারেল কোর্সে, মানে জেনারেল কনসেপ্ট অল ওভার টোটাল ফিলোসফিতে জেনারেল কনসেপ্ট, সেটা কিন্তু এখানে রয়েছে। আর ইউনিট 9-এ যেটা রয়েছে এটাও জেনারেল কনসেপ্টই রয়েছে, সেটা হচ্ছে মেটেরিয়ালিজম কাকে বলে, নিউট্রালিজম কাকে বলে, মনিজম, ডুয়ালিজম, প্লুরালিজম, আইডিয়ালিজম কাকে বলে, নেচার অ্যান্ড নাম্বার অফ আলটিমেট রিয়ালিটি কি স্বীকার করা হয়, মেটেরিয়ালিজমে কি বলা হয়, নিউট্রালিজমে কি বলা হয়, মনিজম, ডুয়ালিজম, প্লুরালিজম, আইডিয়ালিজমে কি বলা হয়, এটা এ নাম্বার ইউনিটে রয়েছে, এ নাম্বার অংশে রয়েছে। বি নাম্বার অংশে রয়েছে রিলেশন বিটুইন গড অ্যান্ড ওয়ার্ল্ড, ডেইজম, থিজম, প্যান্থিজম, প্যানেনথিজম। আমি পড়িয়েছি এগুলো সব, পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো পড়িয়েছি, এবং এগুলো সবই অনেকটা অংশ কিন্তু এখানে কভার করছে যদুনাথ সিনহার যে বইটার পুরো নামটা কেন মনে পড়ছে না, মেটাফিজিক্স, বলো না তোমরা, অনেকে তো কিনে ফেলেছো বইটা, এই ম্যানুয়াল অফ মেটাফিজিক্স মনে হয়, যত সম্ভব, যত সম্ভব এই ম্যানুয়াল অফ মেটাফিজিক্স বাই যদুনাথ সিনহা, ভীষণ সুন্দরভাবে অংশগুলো আলোচনা হয়েছে। সেখানে ডেইজম, থিজম, প্যান্থিজম, প্যানেনথিজম, গডের সঙ্গে জগতের কি সম্পর্কের বিষয়ে বলা হয়েছে। তারপরে আছে ক্রিয়েশনিজম অ্যান্ড ইভলিউশনিজম, ডারউইনস থিওরি অফ বায়োলজিক্যাল ইভলিউশন, আর কজালিটি সম্পর্কে অ্যারিস্টটলের বক্তব্য, মিলের বক্তব্য অ্যান্ড হিউমের বক্তব্য, অর্থাৎ কার্যকারণ সম্পর্কে অ্যারিস্টটলের তত্ত্ব, মিলের তত্ত্ব, জন স্টুয়ার্ট মিলের তত্ত্ব, ডেভিড হিউমের তত্ত্ব এখানে আছে। সমস্ত ইউনিটটা, আমি আবারও বলছি, সমস্ত ইউনিটটা যদুনাথ সিনহার বই থেকে পড়ে কভার করতে হবে। দারুণ সুন্দরভাবে যদুনাথ সিনহার বইয়ে অল্প অল্প করে এগুলো আলোচনা আছে, পুরো কনসেপ্ট ক্লিয়ার করা আছে। তো সি নাম্বার যে সেকশনটা, তার ইউনিট 8 এবং ইউনিট 9 টোটালটাই কিন্তু জেনারেল কনসেপ্ট অফ ফিলোসফির মধ্যে আছে। অল ওভার ওয়েস্টার্ন ফিলোসফির যে জেনারেল বিষয়গুলো রয়েছে, সমস্ত দর্শনকে একত্রিত করে, সমস্ত দার্শনিকদের একত্রিত করে, সেটাই কিন্তু ইউনিট 8 এবং ইউনিট 9-এ আলোচনা করা হচ্ছে জেনারেল কনসেপ্ট অফ ফিলোসফিতে। ক্লিয়ার? বলো, এইটুকুর মধ্যে কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো, কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। আমি একদম ধরে ধরে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করে দিচ্ছি যে কোথা থেকে কোন পোর্শনকে পড়ে তোমাকে কভার করতে হবে। জেনারেল কনসেপ্ট অফ ফিলোসফির মধ্যে ইউনিট 8 এবং ইউনিট 9 কিন্তু ওই জায়গা থেকে পড়ে কভার করতে হবে, আর কোনো বই সব বাংলার তুমি খুঁজেও পাবে না। ক্লিয়ার? এইবার ডি নাম্বার যে সেকশনটা আছে সেটা হচ্ছে এথিক্স আছে। ক্লিয়ার? নীতিবিদ্যা আছে, এবং এই নীতিবিদ্যার মধ্যে পাশ্চাত্য নীতিবিদ্যা এবং ভারতীয় নীতিবিদ্যা, এই দুটোই কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত, এবং অনেকটা পরিমাণে নেটসেটের সিলেবাসের সঙ্গে এটা কিন্তু মিলও আছে। ইউনিট 10টা হচ্ছে তোমার ওয়েস্টার্ন এথিক্স, আর ইউনিট 11টা তোমার হচ্ছে ইন্ডিয়ান এথিক্স, এবং এই টোটাল বইটা তোমাদের কভার করবে এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা। এই টোটাল বইতে তোমার ইউনিট 10 এবং 11 এই দুটো তোমাদের কভার করে যাবে। ক্লিয়ার? তো
দেখো ইউনিট 10-এর মধ্যে ওয়েস্টার্ন এথিক্সের মধ্যে তুমি দেখো নর্ম্যাটিভ এথিক্স কাকে বলে, মেটা এথিক্স কাকে বলে, অ্যাপ্লাইড এথিক্স কাকে বলে, আমি আলোচনা করেছি যদুনাথ সিনহার বই থেকে এই বিষয়গুলো। এথিক্যাল কনসেপ্ট, রাইট, গুড, ডিউটি, অব্লিগেশন, মোরাল অ্যাকশন, নন মোরাল অ্যাকশন, অ্যানালিসিস অফ ভলেন্টারি অ্যাকশন, পস্টুলেটস অফ মোরালিটি, নেচার অ্যান্ড অবজেক্ট অফ মোরাল জাজমেন্ট, যা স্ট্যান্ডার্ডস অফ মোরালিটি, এক্সটার্নাল ল, হেরোনিজম, রিগোরিজম, তারপরে হেরোনিজম, ইন্টুইশনিজম, পারফেকশনিজম, অল থিওরিজ, মানে যত থিওরি এখানে আছে। এবং তার সাথে সাথে এইচ নাম্বারে রয়েছে থিওরিজ অফ পানিশমেন্ট, প্রতিশোধাত্মক মতবাদ, প্রতিরোধাত্মক মতবাদ এবং সংশোধনাত্মক মতবাদ, মানে এভরিথিং তোমার ইনক্লুডেড আছে কিন্তু তোমার যদুনাথ সিনহার এই ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহার গ্রন্থে। কিন্তু এ থেকে এইচ অব্দি ওয়েস্টার্ন এথিক্সের সমস্ত কনসেপ্ট তুমি একটা বইতে পেয়ে যাবে, আর কোনো বইতে তোমাকে যেতে হবে না, কোনো বাংলা বই তোমাকে পড়তে হবে না। এ থেকে এইচ তুমি এই কনসেপ্ট এর মধ্যেই তুমি পেয়ে যাবে। আর ইউনিট 11 যেটা আছে, ইউনিট 11 সেটা হচ্ছে ভেদিক কনসেপ্টস অফ রিতো অ্যান্ড রিনো, সেটাও কিন্তু তুমি ম্যানুয়াল অফ এথিক্সে পেয়ে যাবে। ভেদিক কনসেপ্ট অফ রিতো অ্যান্ড রিনো, বর্ণাশ্রম ধর্ম, পুরুষার্থ, এথিক্যাল ইমপ্লিকেশনস অফ ল অফ কর্মা অ্যান্ড এথিক্যাল কনসেপ্ট অফ গীতা, লোকসংগ্রহ, স্বধর্ম অ্যান্ড কর্মযোগা। এটা অনেকটা তোমাদের পড়িয়েছি। হ্যাঁ, এই সমস্ত ক্লাসেসগুলো ইনক্লুডেড আছে আমাদের বিহারের যে কোর্সটা আছে সেখানে, কিন্তু টোটাল এথিক্যাল পোর্শন, ইন্ডিয়ান এথিক্স এবং ওয়েস্টার্ন এথিক্স টোটালটাই কিন্তু তোমার বিপিএসসি সিলেবাসে এটা রয়েছে, যেটা কিন্তু তোমাকে এই ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা থেকে তোমাকে পড়ে কিন্তু সেটা কভার করতে হবে। যদি তুমি মনে করো যে এখানে পড়বে না, তাহলে তোমাকে নিজেকে এটা পড়তে হবে, কিন্তু পড়তে তোমাকে হবে, সোজা কথা। তাহলে ডি নাম্বার ইউনিটটা যেটা আছে সেটা হচ্ছে এথিক্স, ইন্ডিয়ান এথিক্স অ্যান্ড ওয়েস্টার্ন এথিক্স। তার সিলেবাস ধরেও আমি তোমাদের বলে দিলাম, এবং পুঙ্খানুপুঙ্খভাবে কোন বই থেকে পড়বে সেটাও আমি তোমাদের বলে দিলাম। এবার ই নাম্বার ইউনিট, হ্যাঁ এইটা বলতে পারো নেট সেটের সিলেবাসে এইরকম ভাবে আলাদা করে নেই, কিছুটা পরিমাণে আছে, বাট অনেকটা আলাদা করে এখানে নেই, কিন্তু প্রশ্ন আসে, হ্যাঁ এটা বলা যেতে পারে। এইখানে ই নাম্বার যে সেকশনটা আছে সেটা হচ্ছে তোমার ফিলোসফি অফ রিলিজিয়ান, মানে বাংলায় একে তোমার বলা হয় ধর্ম দর্শন। হ্যাঁ, এবং ইউনিট 12 অ্যান্ড ইউনিট 13 এই দুটো তোমার ধর্ম দর্শনের মধ্যে আছে, যেখানে রিলিজিয়ান, ধর্ম কাকে বলে, ঠিক আছে, ধর্মের সঙ্গে মরালিটি, থিওলজির কি সম্পর্ক, রিলিজিয়াস কনসাসনেস, রিলিজিয়াস বিলিফ, প্রিমিটিভ রিয়ালিজম, মানাজম, টোটেমিজম, অ্যানিমিজম। হ্যাঁ, এই যে থিওরিগুলো, এটা কিন্তু সবটা আমরা অনেকটা অংশ বাংলা বই থেকেই আমরা কভার করেছি। তখন কিছু কিছু জায়গায় ইংরেজি বই থেকে কভার করেছি, আবার অনেকটা জায়গায় এখানে আমরা বাংলা বই থেকেও আলোচনা করেছি। এবং ইউনিট 13-এও যেটা আছে সেটা হচ্ছে রিলিজিয়ানেরই পার্ট এখানে আছে, গড সম্পর্কে, প্রবলেম অফ ইভিল সম্পর্কে, ইউনিটি অফ রিলিজিয়ান অ্যান্ড রিলিজিয়াস টলারেন্স সম্পর্কে, রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, অ্যান্ড প্রুফ ফর দ্য মরালিটি অফ সোল অ্যান্ড সেকুলারিজম। এই থিওরিগুলো তোমরা মোটামুটিভাবে বাংলা বইতে তোমরা পেয়ে যাবে, এবং ইংরাজি বইতে, ইংরাজি বইয়ের নামটা ইমিডিয়েটলি আমি বলতে পারছি না, আমার কাছে আছে ফিলোসফি অফ রিলিজিয়ানের দুটো বই যেখানে এগুলো থিওরি নিয়ে আলোচনা আছে, একটু আমাদের দেখে নিতে হবে। কিন্তু আমরা ধর্মদর্শনের ক্লাসগুলোও কিন্তু ভীষণ সুন্দর করে করেছিলাম, যেখানে কিন্তু এই প্রত্যেকটা বিষয়, মানে যতটা আমার মনে পড়ছে যে এই প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু সেখানে আলোচনা করেছিলাম, ধর্মদর্শনের স্বরূপ থেকে শুরু করে এভরিথিং, গডের অ্যাট্রিবিউট পড়েছিলাম তো। ঠিক বলছি তো কথাগুলো? মানে আমি যেহেতু অনেক দিন আগে পড়িয়েছি, এখন এই জন্য আমার অনেকটা মনে পড়ছে না। পড়িয়েছি তো এই যে জিনিসগুলো, পড়া হয়েছে তো? হ্যাঁ ম্যাম, যা, পড়া হয়েছে। হ্যাঁ ম্যাম, পড়িয়েছেন। আচ্ছা আমি পড়িয়েছি এগুলো, তাই তো? তার মানে ইউনিট 12 অ্যান্ড ইউনিট 13 আমার যা মনে পড়ছে 99% আমাদের কভার করা আছে। যদি এরকম হয় যে 1% আমাদের কভার না থাকে, সেটা আমরা করে নিতে পারবো, এর মধ্যে আমাদের কোনো অসুবিধা হবে না। তো ইউনিট 12 অ্যান্ড ইউনিট 13 এই দুটো কিন্তু তোমার ফিলোসফি অফ রিলিজিয়ানের মধ্যে কিন্তু এই অংশটা তোমাদের রয়েছে, এটা কিন্তু তোমাদের পড়তে হবে। আর এগুলো তোমার মনেই পড়ছে, প্রিমিটিভ রিলিজিয়ান এগুলো আমি পড়িয়েছি, রিলিজিয়াস কনসাসনেস পড়িয়েছি, প্রুফ ফর দ্য এক্সিস্টেন্স অফ গড তো আমি পড়িয়েইছি। আমি তো এসএলএস স্টুডেন্টসদেরও এটা পড়িয়েছি, কসমোলজিক্যাল আর্গুমেন্ট কি, অন্টোলজিক্যাল আর্গুমেন্ট কি, কজাল আর্গুমেন্টে কি বলা হয়, টেলিওলজিক্যাল আর্গুমেন্টে কি বলা হয়, মোরাল আর্গুমেন্টে কি বলা হয়, এভরিথিং এখানে ডান, এটা পড়ানো আছে টোটালটা। সুতরাং ফিলোসফি অফ রিলিজিয়ান ইউনিট 12 অ্যান্ড 13 তোমরা কভার করবে, বাংলা বইও আছে ধর্মদর্শনের উপরে ভালো ভালো, যেখানে প্রত্যেকটা টপিক কভার করা আছে। আর ইংরেজি বইয়ের নাম আমি তোমাদের পরে বলে দিচ্ছি, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তারপরে এসো, তারপরে হচ্ছে ই নাম্বার যে সেকশন সেটা পেরিয়ে গেল, এফ নাম্বার সেকশনে আসি। এফ নাম্বার সেকশন হচ্ছে তোমার সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, অর্থাৎ সমাজ এবং রাষ্ট্র দর্শন।
হ্যাঁ, সেখানে কি আছে সমাজ রাষ্ট্র দর্শনে? নেচার অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, সমাজ দর্শন রাষ্ট্র দর্শন কাকে বলে, রিলেশন বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড স্টেট, ব্যক্তির সঙ্গে সমাজের কি সম্পর্ক, এবং সেখানে ওই যে তিনটে মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ, হবস লক রুশোর যে মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ এখানে পড়তে হবে। ট্র্যাডিশন অফ মডার্নিটি, ক্লাস অ্যান্ড কাস্ট, ম্যারেজ অ্যান্ড ডিভোর্স পড়িয়েছি তোমাদের। প্রাইভেট প্রপার্টি, ডক্ট্রিন অফ ট্রাস্টিশিপ, অর্থাৎ গান্ধীজির ট্রাস্টিশিপের বা অচিতন্ত্রের যে কনসেপ্ট সেটা পড়তে হচ্ছে। পলিটিক্যাল কনসেপ্টের মধ্যে সব পড়ানো আছে, রাইটস অ্যান্ড ডিউটিস, লিবার্টি, ইকুয়ালিটি, জাস্টিস অ্যান্ড পাওয়ার, পলিটিক্যাল অব্লিগেশনস। পলিটিক্যাল ইডিওলজিসের মধ্যে ডেমোক্রেসি, সোশ্যালিজম, মার্কসিজম, কমিউনিজম, সত্যাগ্রহ, সর্বোদয়, এগুলো সবই তুমি পাবে হচ্ছে তোমার এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহাতেই এই অনেকগুলো জায়গা এখানে কভার করে যাবে ইংরেজি বইতে। আমি পড়িয়েছি এই পোর্শনগুলো, আমি পড়িয়েছি ম্যানুয়াল অফ এথিক্স যদুনাথ সিনহা থেকেই আমি পড়িয়েছি। পলিটিক্যাল কনসেপ্টগুলো আমি সেই জায়গা থেকেই পড়িয়েছি যত সম্ভব আমার মনে পড়ছে। ঠিক আছে, আর এগুলোও তো আমি বিভিন্ন জায়গা থেকে পড়িয়েছি। রিলেশন বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি, ট্র্যাডিশন, মডার্নিটি, এগুলো কিন্তু প্রাইভেট প্রপার্টি, ডক্ট্রিন অফ ট্রাস্টিশিপ, এগুলো কিন্তু ওখানে রয়েছে। সব পড়ানো, এভরিথিং ডান। মানে এই কোর্সের মোটামুটিভাবে 99% ক্লাসেস ডান। হ্যাঁ, তার মানে এফ নাম্বার ইউনিটটা তোমরা সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি পড়ছো। হ্যাঁ, সোশ্যাল ফিলোসফি পড়তে গেলে অনেক সময় ম্যাকাইভার, আমি তো সোশ্যাল ফিলোসফি তোমাদের ম্যাকাইভারের বই থেকে পড়িয়েছি। যারা এসএলএসটি স্টুডেন্টসরা আছো তারা জানো ম্যাকাইভারের বই থেকে সেটা পড়ানো হয়েছে, ম্যাকাইভার পেজের। আর পলিটিক্যাল ফিলোসফি আমি বিভিন্ন জায়গা থেকে আলোচনা করেছি। তাহলে এফ নাম্বারটা সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি, বাংলা বইও এখানে অ্যাভেলেবেল আছে। সমরেন্দ্র বাবুর বাংলা বই আছে সোশ্যাল পলিটিক্যালের ওপর, সেখানে এই এই জায়গাগুলো পাবে। কিন্তু আমার এখানে মনে হচ্ছে যে পলিটিক্যাল ইডিওলজিসের মধ্যে কিছু কিছু ক্লাসেস আমি আবারও নেব, যদিও কিছুদিন আগেই মানে 2-3 দিন আগেই সোশ্যালিজম কি, মার্কসিজম কি, এগুলো পড়ানো হয়েছে। তবু এই পলিটিক্যাল ইডিওলজিসগুলো নিয়ে আমি 2-3টে ক্লাস তোমাদের নেব এরই মধ্যে। ঠিক আছে, যেহেতু ডাব্লিউবিসিএস এর স্টুডেন্টসদেরও এটা পড়াতে হবে, পলিটিক্যাল ইডিওলজিসগুলো এগুলো এখানেও রয়েছে, সুতরাং আমি পড়িয়ে দেবো। আর নেটসেটের স্টুডেন্টসদেরও এগুলো লাগবে। ঠিক আছে, তো এটা আমি একবার পড়িয়ে দেবো, কারণ আমাদের ফেমিনিজমের ক্লাস অলরেডি গতকাল শেষ হয়েছে। যাই হোক, এটা গেল এফ নাম্বার যে সেকশনটা সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি অংশটা রয়েছে। আর জি নাম্বার অংশে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে লজিক। ক্লিয়ার? জি নাম্বার অংশে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে লজিক। লজিকের মধ্যে যেটা আছে, লজিকে যেটা পড়তে হচ্ছে, ওই যে যুক্তি কাকে বলে, হ্যাঁ, বা সত্যতার সঙ্গে বৈধতার সম্পর্ক, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড স্টেটমেন্ট কাকে বলে, কনজাংশন, ডিসজাংশন, ইমপ্লিকেশন কাকে বলে, আর্গুমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট ফর্ম কাকে বলে, ট্রুথ টেবিল কাকে বলে, হ্যাঁ, ডিটারমিনেশন অফ টটোলজি, কন্ট্রাডিকশন, কন্টিনজেন্ট মানে শত বচনাকার, শত মিথ্যা বচনাকার, আপতিক বচনাকার কাকে বলে। ট্রুথ টেবিলটাই বেসিক্যালি এখানে রয়েছে, যদিও এখানে একটু ভেন ডায়াগ্রামটা দেখে নেওয়া যেতে পারে, এবং বৈধতার নিয়মাবলীগুলো সব রয়েছে। তো এইটা ছোট্ট একটা সিলেবাস, ABC, ইউনিট 15টা হচ্ছে তোমার লজিকের সিলেবাস। ক্লিয়ার? এই দিয়ে তোমার গেল হচ্ছে বিপিএসসির টিআরই 4.0, এটা হচ্ছে সাবজেক্টের সিলেবাস। এইটা তোমাদের পড়তে হবে। ঠিক আছে, আর তার সাথে সাথে এই এই অংশগুলোও তোমাদের লাগে, এটা আমি পরে আলোচনা করব। মানে বেসিক্যালি জেনারেল কোর্সের মধ্যে বা জেনারেল যেটা পেপার তোমাদের পড়তে হয় তার মধ্যে যেটা তোমাদের লাগে সেটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড পড়তে হয়, যেটা নেটসেটের সিলেবাসে আছে। জেনারেল নলেজ পড়তে হয়, এনভায়রনমেন্টাল সায়েন্স পড়তে হয়, ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড পড়তে হয়, লজিক্যাল রিজনিং পড়তে হয়। ঠিক আছে, এগুলো 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 পড়ানোর দায়িত্ব আমার, এগুলো আমি সব পড়িয়ে দেবো যারা কোর্সে জয়েন করবে। ঠিক আছে, সবটা পড়িয়ে দেবো, সবটা, এভরিথিং। এটা এটা আমাদের এসটিইটির প্রথম ইয়েতেই রয়েছে, জেনারেল কোর্সের মধ্যেই রয়েছে। তো এই গেল তোমাদের, যেটা আমি সিলেবাস নিয়ে আলোচনা করলাম, এই গেল হচ্ছে তোমাদের বিপিএসসির যে টিআরই 4.0 যে সাবজেক্টের সিলেবাস। সেই সাবজেক্টের সিলেবাস হচ্ছে তোমাদের এইটা। এইটা তোমাদের টোটালটাকে কভার করতে হবে। যাদের বিএড আছে তারা এই পরীক্ষাটা তোমরা সকলে দিতে পারবে, কিন্তু আবারও তোমাদেরকে আমি রিকোয়েস্ট এটা করবো যে সকলে এই পরীক্ষাটা অ্যাটেন্ড করো। যারা স্কুলে চাকরি করছো তাদেরকেও আমি এটা বলছি যে এই পরীক্ষাটা অ্যাটেন্ড করো, এই পরীক্ষাটা ছেড়ে দিও না। কোনো পরীক্ষায় 2026 সালে যে পরীক্ষাগুলো হবে, কোনো পরীক্ষায় তোমরা ছেড়ে দিও না। লাস্টেরটা পেপার 1, হ্যাঁ পেপার 1, কিন্তু পেপার 1-এর সিলেবাসটা একটু আলাদা আছে, ইন ডিটেলড বলা আছে। আমি পেপার 1-এর সিলেবাসটা তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, আমাদের পেপার 1-এরও একটা ছোট্ট কোর্স আছে যেখানে অনেকগুলো ক্লাস সেখানে কভার করা আছে, আর বাকি কিছু পোর্শনও আমি তোমাদের পড়িয়ে দেবো। ঠিক আছে, এইবার তোমরা আমাকে বলো যে এই সিলেবাসটা তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা আছে নাকি। তার মানে যারা কোয়ালিফিকেশন লাগবে, তোমার বিএড থাকতে হবে মনে হয়, তাই তো? ঠিক বলছি তো? পুষ্পিতা আগের বার পরীক্ষা দিয়েছিলে? পুষ্পিতা আছো?
হ্যাঁ ম্যাম, বিএড পুষ্পিতা, থাকতে হবে আর কোয়ালিফিকেশন ওই কি লাগবে? বিএড আর 50% মার্কস থাকতে হয়, আর কিছু না। আর ওই আমরা আগে স্টেটটা কোয়ালিফাই করেছি, এবারে হ্যাঁ, স্টেটের সার্টিফিকেটটা ওই বিপিএসসি অ্যাপ্লিকেশনের সময় দিতে হবে। আচ্ছা, যেটা আগে প্রথমটা যেটা মানে কোয়ালিফাই করেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তোমরা 3.0টা কভার করেছো না পুষ্পিতা? হ্যাঁ না, 3.0-র পরে একটা স্টেট হয়েছিল, যেটা ফোর আচ্ছা, পয়েন্ট জিরোর জন্যই, কিন্তু আচ্ছা, মাঝখানে কোর্ট কেসের জন্য আরো একটা স্টেট নিতে হয়েছে, মানে মাঝে দুটো স্টেট হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। দেখো, প্রথমে কিন্তু তোমাদের একটা পরীক্ষা দিতে হবে, স্টেটটা দিতে হবে, ওটা কোয়ালিফাই করলে তারপরে পরের পরীক্ষা আবার একটা দিতে হবে ধরো। কিন্তু হ্যাঁ, এটা যেটা আছে এই পরীক্ষাটার ব্যাপারে যে প্রতি বছর এই পরীক্ষাটা হয়। হ্যাঁ, সুতরাং তোমাদের প্রিপারেশন নেওয়া এবং চান্সেসের অনেক বেশি সম্ভাবনা থেকে যায়। আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রচুর 80% মনে হয় বিহারের যারা বাসিন্দা আছে সেখানকার জন্য, তাদের ছেলে মেয়েদের জন্য এটা ইয়ে করা আছে, রিজার্ভ করা আছে। আর বাকিটা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে শুরু করে যে কোনো জায়গার ছেলেমেয়েরা এই পরীক্ষা দিতে পারে। এবং আমি তোমাদের এটা বলছি যে আমাদের গ্রুপ থেকেই 2-4 জন স্টুডেন্ট অলরেডি বিপিএসসি কোয়ালিফাই করে ওখানকার পার্টনার স্কুলে কিন্তু তারা চাকরি করছে, অলরেডি চাকরি করছে। সুতরাং আমি তোমাদেরকে সবাইকে বলবো যে এই পরীক্ষাটা, ওই যে বললো যে মাস্টার্সে 50% নাম্বার লাগবে, আর তার সাথে সাথে তোমার বিএড থাকতে হবে। যাদের থাকবে তারাই কিন্তু এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য, স্কুলের পরীক্ষাগুলো দেওয়ার জন্য এলিজেবল হয়ে যাবে। না, এসটিইটি পাস করতে হবে। এসটিইটির একটা সিলেবাস, তো আমি তো সিলেবাস দিয়ে দিলাম এসটিইটির, তাই তো পুষ্পিতা? এসটিইটির এটাই তো সিলেবাস। হ্যাঁ ম্যাম, এটাই এসটিএটি সিলেবাস, কিন্তু বিপিএসসি তে ম্যাম কোনো সিলেবাস নেই। আমি দেখেছি বিপিএসসি কিন্তু নেটের যে সিলেবাস আছে সেখান থেকে অনেক প্রশ্ন আসে, প্রচুর। ও, আচ্ছা। মানে আমি গেলবারে যত কোয়েশ্চেন পেপার দেখেছি সেখান থেকে আমার মনে হয়েছে যেমন বাল গঙ্গাধর তিলক ওই জায়গাগুলো থেকেও প্রচুর কোয়েশ্চেন এসেছিল, মানে কন্টেম্পোরারি ওয়েস্টার্ন পুষ্পিতা, থেকেও তোমার এটা কি এসেছে। মনে হয়েছে যে নেটের সিলেবাস কোনো মতে যদি ভালো করে কভার করা যায়, সেটা এসটিইটি এবং বিপিএসসি দুটোকেই কভার করা যাবে? হ্যাঁ ম্যাম, একদমই তাই, নেটের সিলেবাসটা কভার করা সব থেকে ভালো হবে। কারণ সিলেবাসে এই ওরা এগুলো লিখেই দেয় না, অথচ রবীন্দ্রনাথ ঠাকুরের উপরেও প্রচুর প্রশ্ন এসেছিল, মানে এরকম দেখা গেছে। দেখা গেছে। সবটা ম্যাম জানতে হবে। বুঝতে পেরেছি। সবটা জানতে হবে মানে নেটের যে সিলেবাসটা সেটাকে টোটাল কভার করলে, ও যেটা বলছে সেটা তাহলে প্রিলিমিনারি যে পরীক্ষাটা হচ্ছে সেটা কোয়ালিফাই করে আবার যখন সেকেন্ড পরীক্ষাটা হচ্ছে, দুটোতেই তোমার কোয়ালিফাই করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তার জন্য যেটা তোমাকে কভার করতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি নেট সেটের সিলেবাস তোমাকে কভার করতে হবে। তার মানে এটা দেখা গেল যে নেট সেটের সিলেবাস কভার করলে এই টোটাল সিলেবাস সেখানে কভার হয়ে যাবে, আর কোনো সেখানে চাপ হবে না। মানে ইতি কনক্লুশন এটাই দাঁড়ালো। হ্যাঁ, তুমি যদি ধরেই নাও, আমাদের এমএসসি এসএলএসটিকে আমি বাদই দিলাম, এই বছরে কিন্তু পরীক্ষা হবে আবারও, মাদ্রাস সার্ভিস কমিশনের পরীক্ষাও এবছরে আবার হবে। হ্যাঁ, এসএলএসটিটা কি হবে আমি বলতে পারছি না, তার কারণ এই রেজাল্ট আউট হবে, সকলে আগে চান্স পাবে, তারপর সেটা দেখা যাবে। এসএলএসটি হয়তো হবে না এই বছরে, কিন্তু এমএসসি হবে বা পিএসসি হবে হয়তো এই বছরে। ঠিক আছে, সেটার জন্যও যেমন প্রিপারেশন লাগবে, যদিও সেটা নোটিফিকেশন হয়নি বা সেটা সম্পর্কে এখনো বলেনি বলে আমি কোনো কথা বলছি না। কিন্তু দুটো নেট, একটা সেট আর একটা এই বিহারের পরীক্ষা যেটা, এটার জন্য তো তোমরা ভালো প্রিপারেশন নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছ। ঠিক আছে, জুন মাসে তোমাদের নেট পরীক্ষা আমি ধরে নিলাম। ঠিক আছে, জুন মাসে তোমাদের নেট পরীক্ষা, ডিসেম্বরে তোমাদের নেট পরীক্ষা আর সেট পরীক্ষা, তাহলে এটা ফেব্রুয়ারি মাস। তোমরা যদি এখন থেকে আদা জল খেয়ে লেগে যাও কোনোভাবে, ঠিক আছে, তাহলে তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 4-5 মাসে তোমার কাছে ক্লাসেস গুলো আছে, তুমি সিলেবাস কভার করতে পারবে না? এটা হতে পারে কখনো? ঠিক আছে, এটাও কভার করতে পারবে, ডিসেম্বরের নেট সেটটাকেও তুমি প্রপারলি টার্গেট করতে পারবে, এবং তার সাথে সাথে এই এই পরীক্ষাটাকে মাথায় নাও। আর যারা স্কুলের টিচার আছো আবারও বলছি, তারাও এই পরীক্ষাটা দাও। নেট সেটটাও তোমরা যেমন দাও, যাদের মাস্টার্সে 55% আছে তারা দাও নেট সেটের পরীক্ষাটা, আর তার সাথে সাথে এটা কভার করো। হ্যাঁ, এবং তোমরা এটা জিনিস দেখলে যে একটা পরীক্ষাকে তুমি যদি মাথায় টার্গেট করে নাও, তাহলে এই পরীক্ষাটাও তার মধ্যে কভার হবে। এবং সেটা হচ্ছে কিন্তু নেট এবং সেট, যদি তুমি মাথার মধ্যে টার্গেট করে নাও। এবং হ্যাঁ, এবার নেট সেটের ক্ষেত্রেও যেটা আছে, প্রচুর স্টুডেন্টদের দেখলাম তো প্রবলেম হচ্ছে বলে আমি আজকের ক্লাসে সবার সাথে বসলাম, সেটা হচ্ছে এটা যে ম্যাম পেপার ওয়ানটা পরে পড়বো, আগে পেপার টুটা পড়ে নিই।
ঠিক আছে, আগে পেপার টুটা কমপ্লিট করে নিই, তারপর আমি পেপার ওয়ানটা শুরু করব। নো, তুমি কোনো দিনই নেট সেট কোয়ালিফাই করতে পারবে না, তুমি আলাদা আলাদা ভাবে। তোমাকে একই দিনে একই সাথে পেপার ওয়ান এবং পেপার টু এর প্রিপারেশন তোমাকে একসাথেই নিতে হবে। এবার আরেকটা জিনিস আমি দেখলাম যে বিপিএসসিতে জেনারেল পেপারের যে সিলেবাস আছে তার সঙ্গে নেটের পোর্শনের 50% তোমাদের মিল আছে। লজিক্যাল রিজনিংয়ে যতগুলো ক্লাস নেটের কোর্সে নিলাম সেই ক্লাসগুলো বিপিএসসিতে যাবে ধরো। হ্যাঁ, টিচিং অ্যাপটিটিউডের যে ক্লাসগুলো হয়েছে সেটা বিপিএসসিতে যাবে ধরো, কিছু ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের ক্লাস বিপিএসসিতে যাবে ধরো। ঠিক আছে, তো সুতরাং মানে আমরা এটাই দেখতে পাচ্ছি আখেরে যে নেট সেটের সিলেবাস কভার করা মানে হচ্ছে এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিয়ে নেওয়া। আদা জল খেয়ে আজকে থেকে নেট সেটের সিলেবাসের পেছনে লেগে পড়ো, সিলেবাসটাকে প্রিন্ট আউট নিয়ে সিলেবাসটাকে খুব ভালো করে পড়তে থাকো এবং প্রত্যেকটা ক্লাস তোমরা ভালো করে দেখতে থাকো। না, দেওয়া যাবে না, বিএড কমপ্লিট থাকতে হবে, বিএড এর সার্টিফিকেট অর্পিতা থাকতে হবে। বিএড এর সার্টিফিকেট না থাকলে অ্যাপিয়ারিং দিয়ে তুমি করতে পারবে না, দিতে পারবে না পরীক্ষাগুলো। স্কুলের পরীক্ষাগুলোতে এখন ম্যান্ডেটরি করা হয়েছে যে তোমাকে বিএড থাকতে হবে, বিএড না থাকলে তোমার কিন্তু হবে না, এটা একটা ব্যাপার। ঠিক আছে, আচ্ছা তুমি বলো, আমি নেট সেটের ব্যাপারে আলোচনা করছি, এবার বলো যে এই বিপিএসসি যে সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করলাম, এই সিলেবাসটা তোমার এসটিইটি মানে প্রিলিমিনারি যে পরীক্ষাটা হবে সেটা এটার সিলেবাসে হবে, আর পরের যে ধাপের পরীক্ষাটা মানে তুমি এটা কোয়ালিফাই করে গেলে, ঠিক আছে, এটা কোয়ালিফাই করে যাওয়ার পর আরেকটা পরীক্ষা হবে। ঠিক আছে, ওই আরেকটা পরীক্ষার যে সিলেবাসটা ও বলছে, পুষ্পিতা যেটা বলছে, ও যেহেতু পরীক্ষাটা দিয়েছে, যে এটার থেকেও আরো উন্নত মানের হয়, আর এটার থেকে উন্নত মানের হওয়া মানে হচ্ছে তোমার নেট সেটের সিলেবাসকে কভার করা, নেট সেটের মধ্যে 99% এই সিলেবাসটাকে কভার করছে, এটাই হচ্ছে আসল কথা। এবার বলো, এইটুকু জায়গার মধ্যে তোমাদের কোনো কনফিউশন থাকলে আমাকে অডিও অন করে বলো, তারপরের পার্টটা আমি পরে আলোচনা করছি, এখনই বলো। সো আমার আমার যারা স্টুডেন্টসরা এখানে যারা রয়েছে, প্রায় 45-46 জন স্টুডেন্ট ক্লাস করছো, তোমাদের এটা আমি বলছি যারা এসএলএসটির জন্য প্রিপারেশন নিয়েছো, তারা সবাই এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দাও সবাই। ঠিক আছে, মনে আছে যে নোটিফিকেশন বেরোনোর 1.5 মাস 2 মাস ধরে কিভাবে প্রিপারেশন নিয়েছিলে? এটার জন্যও কিন্তু তুমি মোটামুটি ভাবে 3 মাস সময় পাবে। ম্যাম, হ্যাঁ বলো বিপাশা, বলছি বলো। এটার পেপার ওয়ানটা দিয়ে পাশ করার পরে তারপর পেপার টুটা দিতে পারবো তো? এটাই তো? না, পেপার ওয়ান আর পেপার টু এর পরীক্ষা একসাথেই হবে প্রথমে। ঠিক আছে, মানে সাবজেক্টের পরীক্ষা, জেনারেল পেপারের ও পরীক্ষা আচ্ছা। প্রথম ধাপে একসাথে হবে। তুমি কোয়ালিফাই করলে পরের ধাপে আবার সাবজেক্টের পরীক্ষা হবে শুধু, সেখানে জেনারেল পেপার থেকে অল্প অল্প প্রশ্ন থাকবে যেগুলো আমি দিয়ে দিলাম, তারপর তুমি কোয়ালিফাই করবে ও আলটিমেটলি। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছো? ঠিক জেনারেল আছে, আমি পেপার বুঝতে প্লাস পারিনি প্রথমে। সাবজেক্ট, জেনারেল পেপার প্লাস মানে তোমাকে সাবজেক্টের পরীক্ষা দুবার দিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পুরো নেট সেটের সিলেবাসকে কভার করলে এটা কভার করাটা কোনো অসুবিধার কোনো ব্যাপার নয়। ওই থিওরিগুলো সব নেট সেটের মধ্যে আছে, ওটা এসএলএসটির মধ্যে কিন্তু নেই বা পিএসসির মধ্যে কিন্তু নেই। এই জন্য আমি বললাম না যে বিপিএসসির সিলেবাসটা অনেক বেশি কংক্রিট সুন্দরভাবে অর্গানাইজ করা আছে এই সিলেবাসটা। এবার যদি আমি নেট সেটের সিলেবাসের সঙ্গে একে কম্পেয়ার করে আমি বলি, নেট সেটের সিলেবাসটা এর থেকে অনেক বেশি ভাস্ট, অনেক বেশি বড় একটা সিলেবাস, কিন্তু সেখানে কিন্তু তোমাকে পেপার ওয়ানের যে ক্লাস এবং পেপার টু এর ক্লাস, এই দুটোকে কিন্তু তোমাকে একসাথে যদি না এগোও, কখনো কিন্তু তুমি নেট সেট কভার করতে পারবে না, কোনো দিনই পারবে না। যারা ফার্স্ট হয়েছে, এবারেও নেটে দেখলাম একটি মেয়ে আমাদের এখান থেকে ফার্স্ট হয়েছে, অল ওভার ইন্ডিয়ায় নেটে ফার্স্ট হয়েছে ফিলোসফিতে। ঠিক আছে, সুন্দরভাবে সে কিন্তু পেপার ওয়ান এবং পেপার টু এই দুটো পেপারকে সে কিন্তু সুন্দরভাবে কভার করেই সেটা কিন্তু তার জন্য সম্ভব হয়েছে। ঠিক আছে, তো পেপার ওয়ানের যে 10টা ইউনিট আছে দেখবে যে প্রচুর ক্লাসেস ওখানে দেওয়া আছে, কিছু ক্লাস এখন চলছে, রানিং চলছে, আগামী 6 মাসের মধ্যে আশা করি সব শেষ হয়ে যাবে। দেখো গতকালের ক্লাসে প্রায় 10টা থেকে 11টা ক্লাস আমাদের ফেমিনিজমের ওপরে হলো, আমাদের নারীবাদের ওপরে হলো। তোমরাই আজকে বলবে যে নারীবাদের ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে। আমি আজকে ভেবেছিলাম যে কমিউনিটেরিয়ানিজমের ওপরে ক্লাস শুরু করব, কিন্তু আমার মনে হলো একবার অন্তত স্টুডেন্টসদের সাথে বসা উচিত এটা নিয়ে, যে নেট সেটের কোর্সেও প্রচুর স্টুডেন্টসরা নতুন জয়েন করেছে, যাদের সাথে আলাদাভাবে আমার আর কথা বলা হয়ে ওঠেনি যে তারা কিভাবে পড়াশুনো করবে। আবারও বলছি, অনেকে আমাকে জিজ্ঞাসা করছে ম্যাম নোট প্রোভাইড করা হবে কিনা। আমি একটা কথা খুব পরিষ্কার আবারও বলতে চাই, আমার স্টুডেন্টসরা এটা জানে যে দর্শন পরিবারে কোনোদিন কোনো নোট প্রোভাইড করা হয়নি, টাচুট যেন ভবিষ্যতেও কোনো নোট প্রোভাইড করতে আমাকে না হয়।
আমাদের দর্শন পরিবারে আমাদের যেটা হয় সেটা বই পড়ানো হয়। এইবার তুমি দেখবে যে যারা এখন নেটের কোর্সে জয়েন করছে, আমি খুব ক্লিয়ারলি পরিষ্কারভাবে তোমাদের বলতে চাই, যারা এখন নেটের কোর্সে জয়েন করছে, প্রচুর স্টুডেন্টই তো এর মধ্যে জয়েন করেছে, প্রায় 75 থেকে 80 জন স্টুডেন্ট হয়েছে নেটের কোর্সে, ঠিক আছে? আরো কিছু স্টুডেন্টস বিভিন্ন আলাদা 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 গ্রুপে রয়েছে, ঠিক আছে? তো যেটা বলছি সেটা হচ্ছে এটা, যে নেটের কোর্সে যেভাবে ক্লাসগুলো দেওয়া আছে, যখন তুমি ফার্স্ট, এখনো যেটা আছে সেটা হচ্ছে যে 14,000 টাকা তোমার নেট সেটের কোর্সের পেমেন্ট আছে, এবং যেটাকে 3টে ইনস্টলমেন্টে তুমি পে করতে পারবে। নর্মাল স্টুডেন্টসদের জন্য আমি বলছি, আমি স্পেশাল যারা এসএলএসটি স্টুডেন্টসরা রয়েছে তাদের জন্য স্পেশাল ব্যাপার রয়েছে, সেটা আলাদা বিষয়। কিন্তু নেট সেট, এবং যারা নেট সেটের কোর্স নতুনভাবে নিচ্ছ, সেখানে দেখবে যে ফার্স্ট ইনস্টলমেন্টটা পে করার সঙ্গে সঙ্গে তোমার সামনে প্রায় 430টা মতো ক্লাস, 430 ক্লাসেস, মানে বুঝতে পারছো, মানে 430 ডেজ আমাকে ক্লাস নিতে হয়েছে। 365, মানে 365 দিনে 1 বছর হয়, তার মানে এই ক্লাসগুলো কত দিন ধরে হয়েছে, ঠিক আছে? প্রায় 430টা ক্লাস। এবং আরো ধরে নাও, আমি এই কোর্সটাকে এত সুন্দরভাবে স্ট্রাকচার করতে চাইছি যাতে কোনো স্টুডেন্টরা একবার এই কোর্সে ঢুকলে তাদের আর কোনো কিছুর যেন প্রয়োজন না হয়, সাবজেক্টের জন্য আর কোনো কিছুর প্রয়োজন যাতে না হয়। এবং এই জন্য দেখা যাবে যে যারা ফার্স্ট ইনস্টলমেন্ট পে করে ঢুকছে, দেখছে যে প্রায় এতগুলো ক্লাসেস বিভিন্ন ইউনিটে কিন্তু রয়েছে। এবার তাদেরকে কি করতে হবে? তাদেরকে একটা ইউনিট করে তোমাকে ধরতে হবে। সাপোজ তুমি প্রথমে ইন্ডিয়ান ফিলোসফি দিয়ে শুরু করলে, এবং ইন্ডিয়ান ফিলোসফির জন্য তোমার হাতে একটা বই আছে, সাপোজ যে ক্রিটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান ফিলোসফি বাই সিডি শর্মা। হ্যাঁ, এবার এই সিডি শর্মার বইটা হাতে ধরে, সামনে ল্যাপটপে ক্লাস, তুমি বই হাতে ধরে এইবার তুমি ক্লাসের সহকারে, আমি তো বই লাইন ধরে ধরে পড়াই, আমি তো নিজের মন থেকে কোনো কিছু বলি না, যাতে স্টুডেন্টসের বুঝতে সুবিধা হয়, পরবর্তীকালেও যেন তাদের পড়তে সুবিধা হয়। প্রত্যেকটা বিষয় লাইন ধরে পড়ানো হয় বলে আমার ক্লাস এত সময় লাগে। 5 বছরেও নেটের সিলেবাস শেষ হয় না আমার। তার কেন শেষ হয় না? তার কারণ হচ্ছে এটা যে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে বিষয় পড়াতে হয়, কারণ তার বাইরে নেটের তুমি কিভাবে কিছু করতে পারবে না তো। হ্যাঁ, এই জন্য ফেমিনিজমের ক্লাস নিতে আমার 10 থেকে 11টা ক্লাস অলরেডি লেগেছে। ফেমিনিজম সবই শেষ হলো, মানে আমি ঠিক করেছি আরো নতুন নতুন টপিক, যেগুলো একদম ইউনিক, যেটা রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফিকেও কভার করছে, যেমন এনভায়রনমেন্টালিজম, কমিউনিটেরিয়ানিজম, হ্যাঁ, লিবারালিজম, এই থিওরিগুলোকে আমি এবার কভার করছি ওয়েস্টার্ন, মডার্ন ওয়েস্টার্ন ফিলোসফি, ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের মধ্যে। তো এগুলো পড়াতে তো অনেক সময় লাগে, এটা একদিন দুদিনের ব্যাপার নাকি? একদিন দুদিনের ব্যাপার তো নয়, ঠিক আছে? তো আমি চাই যে প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে, নতুন নতুন প্রতি বছর কোর্স এনে কোনো লাভ নেই, যে প্রিভিয়াস ক্লাসগুলো আছে স্টুডেন্টরা সব অ্যাক্সেস করুক, এবং তার সাথে সাথে নতুন যে ক্লাসেস হচ্ছে সেগুলোও সব পাক। হয়তো একটা টাইমে এরকম হবে, আজ থেকে 1 বছর বা 1.5 বছর বাদে নেটসেটের কোর্সে প্রায় ধরো 600, 500 থেকে 600, 500 না, 600টা মতো ক্লাস বা 650টা মতো ক্লাস থাকবে, তৈরি হবে। এগুলো হচ্ছে এগুলো এক একটা কি বলতো, অ্যাসেট। হ্যাঁ, আমার কাছেও যেমন অ্যাসেট, আমি চাই যে আমার স্টুডেন্টসদের কাছেও এই ক্লাসগুলো অ্যাসেট হয়ে থাকুক সারা জীবনের জন্য। এই কারণে ফার্স্ট টাইম আমি এইটা করেছি যে লাইফ টাইম কোর্সের অ্যাক্সেস রেখেছি, যে একবার স্টুডেন্টসরা পেমেন্ট করে জয়েন করলে তাকে ফার্দার সেই কোর্সের জন্য যেন আর কোনো ধরনের পেমেন্ট করতে না হয়। ক্লিয়ার? কারণ এই ক্লাসগুলো নিতে গিয়ে আর এতগুলো বই পড়াতে গিয়ে প্রচুর প্রচুর কষ্ট যেমন স্টুডেন্টসদেরও করতে হয়েছে, পুরনো স্টুডেন্টসদেরও করতে হয়েছে, আমাকেও কিন্তু তার থেকে দ্বিগুণ কষ্ট করতে হয়েছে এই বইগুলো পড়াতে গিয়ে। হ্যাঁ, এবং এই ক্লাসগুলো যাতে যখন তখন তোমরা অ্যাক্সেস করতে পারো, নিজেদের মতো করে ক্লাসগুলো যেন দেখতে পারো, ঠিক আছে? সেই জন্যই কিন্তু এই কোর্সটাকে এইভাবে স্ট্রাকচার করা আছে। বললাম তো, আগামী 1 বছর বাদে বা 1.5 বছর বাদে প্রায় 600, 650 ক্লাসেস নিয়ে আমাদের এই টোটাল কোর্স হচ্ছে, ধরো এটা কমপ্লিট হবে নেটসেটের কোর্সটা। আর আমি আরো চাইছি এমন এমন টপিক নিয়ে ক্লাস নেব যেখানে কোনো জায়গায় এরকম ভাবে ক্লাস নেওয়া হয় না, এবং দর্শন পরিবারে ফিলোসফির যে কোনো স্টুডেন্ট যদি এই কোর্সটা নেয়, তার ফার্দার আর কোনো রকম কোনো কোর্সের যেন প্রয়োজন না হয়। এইভাবে আমি চেষ্টা করছি। আমি জানি না আমি কতদূর করতে পারবো, আমি কতদূর নিতে পারবো, আমি জানি না, কিন্তু এইভাবে আমাদের চেষ্টাটা চলছে। একই জিনিস বারবার করে পুনরাবৃত্তি না করে, আমার বিষয়টা হচ্ছে এটা, যে একই জিনিস বারবার পুনরাবৃত্তি পড়িয়ে না পড়িয়ে, আমার লাইভ ক্লাসটাই তো আমার রেকর্ডেড ক্লাস। আমার তো রেকর্ডেড ক্লাস কোনোদিন কোনো কাট থাকে? তোমরা বলতে পারবে কোনো ক্লাসে কোনো কাট থাকে না। যেভাবে আমি ক্লাস নিই একদম সেইভাবে আমি ক্লাসগুলোকে অ্যাপে দিয়ে দিই। আচ্ছা, আমাকে একটু বলো তো, যে তোমাদের ক্লাসগুলো দেখতে ইন্টারভিউ ইন্টারভিউ হয় তো মনে হয়, একটা ইন্টারভিউ হয় কি সরাসরি কাউন্সেলিং হয়? পুষ্পিতা, ইন্টারভিউ হয় কি সরাসরি কাউন্সেলিং হয়? মনে হয় সরাসরি বিপিএসসি তে কাউন্সেলিং। বিপিএসসি তে ইন্টারভিউ হয় না ম্যাম, ডাইরেক্ট শুধু কাউন্সেলিং এ হয়ে যায়। ও, তার মানে সেকেন্ড পরীক্ষাটা দেওয়ার পর সরাসরি ডাইরেক্ট কাউন্সিলিং, তোমার এখানে কোনো ইন্টারভিউ হয় না, ব্যাস হয়ে গেল। আরো তো নিশ্চিন্ত হয়ে গেলে।
আরো নিশ্চিন্ত হোক। তোমার পড়ার উপরে, তোমার, তুমি কিভাবে প্রশ্ন উত্তর করে আসছো তার উপরে তোমার সবকিছু নির্ভর করছে, তার বাইরে কিছু নেই। ইন্টারভিউ নেই, সুপ্রিয়াও বলছে ইন্টারভিউ নেই, তাহলে আর চিন্তা কিসের? এখন থেকে এইটার জন্য প্রিপারেশন নিতে পারছো না? যেভাবে এসএলএসটির জন্য খেটেছিলে, প্রচন্ড ভাবে যারা খেটেছিলে, ওই প্রচন্ড খাটার সময়টা কি আবার চলে এসেছে না? আরেকবার চলে এসেছে, আরেকবার নিজেদেরকে প্রুফ করে দাও। প্রুফ করেছো তো একবার সবাই, সবাই প্রুফ করতে পারোনি, কিছু জন প্রুফ করেছো, কিছু জন পিছিয়ে গেছো, নিজেদের পড়ার অভাবে কিছু জন পিছিয়ে গেছো, তারা আরেকবার একটা পরীক্ষার জন্য ট্রাই নাও। এই বছরটাতে ট্রাই নাও, নেট সেটকে ফোকাস করে এই পরীক্ষাটা দিয়ে নাও। ফোকাস করো নেট সেটকে আর এই পরীক্ষাটা দাও, আমি তোমাকে বলছি। তো যেটা আমি তোমাদের বলছি, না না হিন্দি ভালো জানতে হবে না। পূজা, পূজা আছো? হ্যাঁ, এই যে পূজার, পূজার কত মন খারাপ পূজার হয়নি বলে। পূজা না, হিন্দি ভালো জানতে হবে না, তুই ইংরেজিতে প্রশ্নপত্র থাকবে, তোমার কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। বিপিএসসির একটা প্রশ্নপত্র আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখবে। হ্যাঁ, তোমাদের কোনো অসুবিধা নেই, তুমি দেখবে যে তুমি উত্তর করতে পারছো সব। ম্যাম, তাহলে এসএলএসটির যে ব্যাচে ছিলাম, যেই পড়া সেইটাই বাংলা ইংলিশে যেমন পড়েছিলাম তেমনই পড়বো? হ্যাঁ, পড়তে থাকো, না যেভাবে দিয়েছিলে ইংলিশ সেভাবে পড়তে থাকো। কোশ্চেন পেপার ইংলিশে হয়? কোশ্চেন পেপার ইংলিশে হয়, হিন্দিতেও হয়, ইংলিশে হয়, নেট আচ্ছা। সেটের মতো। আচ্ছা, কিন্তু ঠিক শুধু আছে। এসএলএসসির সিলেবাসকে কভার করলে কিন্তু পূজা হবে না। তাহলে ম্যাম কি আপনি কি কোনো ক্লাস স্টার্ট করছেন? আমি লাস্টের দিকে জয়েন হলাম, আমি প্রথমে কিছু শুনিনি। আচ্ছা, আমি দেখছি মানে পূজা, এই তুমি আমাকে এক্সামটার মেসেজ জন্য করো, কি আমি কোনো তোমাকে গাইড? বলে দেবো। ঠিক দেখো, আছে। এটার একটা কোর্স একটা আলাদা আছেই, ঠিক আছে। আমি বলবো যে এই কোর্সটাতে আলাদা জয়েন না করে নেটসেটের কোর্সটাতে জয়েন করতে। আর এসএলএসটি স্টুডেন্টসদের জন্য একটা স্পেশাল বিষয় তো থাকছেই, যারা আমার পুরনো স্টুডেন্ট, যারা কমপ্লিট এসএলএসটি কোর্স অলরেডি নিয়েছে, তাদের জন্য স্পেশাল একটা সুবিধা থাকছে। আমি সেটা গ্রুপে জানিয়ে দেবো, আমি সরাসরি সবাইকে জানাচ্ছি না, কারণ সবাইকে আমি সেই সুবিধাটা দিতে পারবো না, যেহেতু এই ক্লাসটা ইউটিউবে থাকবে, আমি সবাইকে সুবিধা দিতে পারবো না। কিন্তু যারা এসএলএসটির কমপ্লিট কোর্স কভার করেছো, তাদের জন্য কিন্তু স্পেশাল ইয়ে থাকছে, তাদের কিন্তু 14,000 টাকা দিয়ে কখনোই জয়েন করতে হবে না কোর্সে, তাদের থেকে অনেকটা ফিস কম হবে লাইফ টাইম কোর্সের জন্য। আমি সেটা গ্রুপে বলে দেবো, আমি এখানে সরাসরি বলছি না, কারণ সবাইকে তো সেই সুবিধাটা দেওয়া যাচ্ছে না, এই কারণে সেটা বলছি না। যাই হোক, তুমি আমাকে পূজা হোয়াটসঅ্যাপ করে, আমি বলে দিচ্ছি। আর যেটা আমি তোমাদের বলছি সেটা হচ্ছে, তাহলে নেট সেটের কোর্সটাই যদি ঢোকো, তাহলে এই সমস্ত বিষয়গুলো তোমার সেখানে কিন্তু কভার হবে। সেখানে তোমার টিআরই 1 যেটা মানে প্রথম যে পরীক্ষাটা, সেটা দিতেও যেমন সুবিধা হবে, পরের ধাপের যে পরীক্ষাটা, যেটা পুষ্পিতা বলছে কোশ্চেনের লেভেলটা আরেকটু স্ট্যান্ডার্ড হাই থাকে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেটা কিন্তু নেটের সিলেবাসেই সেটা কিন্তু তোমার কভার হবে। হ্যাঁ, সেটার কথা আমি বারবার বলবো। আর আরেকটা বিষয়, যেটা যেটা আলোচনা করতে করতে থেমে গেলাম, কি যেন বলছিলাম তোমাদের। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা, যে ওই ক্লাসগুলো তোমরা কন্টিনিউয়াসলি পরপর পরপর একটা করে ইউনিট দেখতে থাকো। অর্থাৎ তোমার ইয়ে হচ্ছে যে ইন্ডিয়ান ফিলোসফিতে ধরো প্রায় 90টা বা 100টা মতো ক্লাসেস আছে। সেই 100টা ক্লাস আমি আগামী 1 মাসে, তোমার টার্গেটই থাকবে আগামী 1 মাসে আমি ইন্ডিয়ান ফিলোসফির যে ক্লাসেসগুলো আছে, সমস্ত ইন্ডিয়ান ফিলোসফির ক্লাসেসগুলো দেখে শেষ করব। সুতরাং তার জন্য সিডি শর্মার বইটা তোমার চোখের সামনে থাকবে, আর তোমার ক্লাস সামনে থাকবে, তোমার আর কিছুর প্রয়োজনীয়তা নেই। তুমি একটা মাস ক্লাস কমপ্লিট করে দেখো তোমার কেমন লাগছে। একটা মাস ক্লাসগুলো করো, বোঝো তোমাদের কেমন লাগতো, তারপর তুমি বুঝতে পারবে যে কিভাবে ক্লাসগুলো করতে হয়। আর তো কোনো কিছুর প্রয়োজনীয়তা নেই, সমস্ত ক্লাস গতদিন আগে ফেমিনিজমের ক্লাস কমপ্লিট হলো, তোমাদের ফেমিনিজম কেমন লাগলো একটুখানি বলো। সবার সামনেই বলো যে ফেমিনিজমের ক্লাসগুলো তোমাদের কেমন লাগলো। যখন তুমি ফেমিনিজম, নারীবাদ, নারীবাদ তো একটা হট টপিক, ধরো খুব ইন্টারেস্টিং টপিক, এবং অনেকের এত ভালো লেগেছে যে নারীবাদের উপরে বিভিন্ন, সুইটি বলছে ওয়ান্ডারফুল, আচ্ছা, আর বাকি জনদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ঠিক আছে, মানে এই ক্লাসগুলো অ্যাসেট, আমার কাছেও তো অন্তত অ্যাসেট, তোমাদের কাছে আমি জানি না তোমরা কি মনে করো এই ক্লাসগুলো নিয়ে, কিন্তু আমার কাছে অ্যাসেট। ঠিক আছে, আমি এমনভাবে তৈরি করেছি যে তুমি যদি ভবিষ্যতে কখনো মানে পড়াতেও যাও কোথাও, হ্যাঁ, কখনো যদি এটা মনে হয় যে এই জায়গাটা আটকাচ্ছে, হ্যাঁ ম্যাম, ক্লাসগুলো দেখতে হবে আমাকে, যেন তুমি সেই ক্লাসগুলো দেখে তুমি পড়াতে যেতে পারো। এটা হচ্ছে আমার টার্গেট, এই জন্য এতদিন ধরে এতগুলো ক্লাস নেট সেটের জন্য কিন্তু নেওয়া। ঠিক আছে, এইভাবে নেওয়া। আর আমি চাই যে পুরোনোগুলোতে না ফিরে, পুরোনোগুলো তো আছেই, রেকর্ডেড ক্লাস মানেই হচ্ছে আমার লাইভ ক্লাস, যেন মনে হবে তোমার সামনে থেকে তুমি বসে ক্লাস করছো, সেই ক্লাসগুলো তুমি দেখলে, আর নতুন নতুন ক্লাসগুলো ওখানে অ্যাড হচ্ছে ধরো, তাহলে একটা কমপ্লিট কোর্স সমস্ত স্টুডেন্টসকে আমি সেখানে দিতে পারছি। বোঝাতে পারলাম? এই স্ট্রাকচারে এখন ক্লাসগুলো চলছে। হ্যাঁ, সুতরাং যারা 2026 সালে নেটসেটের কোর্সেও জয়েন করতে চাইবে, হ্যাঁ, তারাও অবশ্যই তুমি নেটসেটের কোর্সে জয়েন করো। এবং যেটা আমি বললাম, নেটসেটের সিলেবাসটাও আমার সামনে খোলা আছে। আর
প্রীতি বলছে ম্যাম ক্লাসগুলো অসাধারণ ছিল। থ্যাংক ইউ প্রীতি, আমারও ভালো লাগলো। আমারও পড়িয়ে শান্তি, ধরো বললাম না সারা ইয়ের শেষে আমারও পড়িয়ে শান্তি যে তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে, তোমাদেরকে কিছু জানাতে পারছি এবং আমিও নিজে সেখানে অনেক কিছু জানতে পারছি। ফেমিনিজমের ক্লাসগুলো ওয়ান্ডারফুলি ছিল, মানে আমরা অনেক কিছু শিখতে পেরেছি ফেমিনিজমের ক্লাস থেকে। অনেকে এরকম হয়েছে যারা আলাদা করে বাইরের স্টুডেন্টসরা শুধু ফেমিনিজমের কোর্সটুকু তারা নিয়েছিল ফেমিনিজমের ক্লাস করার জন্য, তাদের এত ভালো লেগেছে ক্লাসগুলো, তারা আমাকে আলাদাভাবে জানিয়েছে যে ম্যাম ফেমিনিজমের ক্লাসগুলো ভীষণ ভীষণ ভালো হয়েছে। সমস্ত ক্লাস, যদিও একটা ক্লাসের রেকর্ডিং এখনো দেওয়া হয়নি, আজকে রাত্রিবেলা আর একটা ক্লাসের রেকর্ডিং আমি তোমাদের দিয়ে দেবো। তো এই ক্লাসটাও নেট সেটের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, কমিউনিটেরিয়ানিজম এর পরদিন যখন পড়াবো, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি, একটু আগেই যে টপিকটা আমি তোমাদের বললাম বিপিএসসি তে আছে, সোশ্যাল পলিটিক্যালের মধ্যে তোমরা বুঝতে পারবে হোয়াট ইজ কল কমিউনিটেরিয়ানিজম। হ্যাঁ, তোমরা কিন্তু বোঝোনি আগের দিন যখন আমি বললাম, কেউ একজন বললো ম্যাম মার্কসের থিওরিতে এটা পড়েছি। নো, মার্কসের থিওরিতে এটা পড়োনি। কমিউনিটেরিয়ানিজম আলাদা। এবার তুমি দেখবে যে নেটসেটের সিলেবাসে কমিউনিটেরিয়ানিজম থেকে প্রশ্ন আসে, এনভায়রনমেন্টালিজম থেকেও প্রশ্ন আসে। সো হোয়াট ইজ কল্ড কমিউনিটেরিয়ানিজম, হোয়াট ইজ কল্ড এনভায়রনমেন্টালিজম জানার আগ্রহই আলাদা। তোমার যেমন ফেমিনিজমের ক্লাস ভালো লেগেছে, তোমার কমিউনিটেরিয়ানিজমের ক্লাসও খুব ভালো লাগবে পড়তে গিয়ে। বুঝাতে পারলাম? তো এই থিওরিগুলো এবারে পরপর পরপর এগোচ্ছে, যেটা তোমাদের বিপিএসসি-তেও প্রচন্ডভাবে কাজে লাগবে। বিহারের পরীক্ষাটার জন্য আবারও বলছি, ঠিক আছে, আমি নেটসেটের সিলেবাসটা আজকে আর শেয়ার করছি না, সেই সিলেবাসটা তোমরা জানো। হ্যাঁ, আমি বিপিএসসি সিলেবাসটাকে আজকে নিয়ে আলোচনা করলাম এবং সেটা বললাম যে তোমরা সেই এসএলএসটির মতো, এসএলএসটির যেভাবে তোমরা প্রিপারেশন নিয়েছিলে প্রচন্ড কষ্ট করে রাত দিন খেটে, এই আগামী 6টা মাস রাত দিন খেটে হাইয়েস্ট নাম্বার তুলে নিয়ে এসো এবং চাকরি পেয়ে দেখিয়ে দাও যে তোমরাও পারো। যারা পারোনি, যাদের এসএলএসটিতে কোনো কারণে হয়নি, কোনো কারণে আউট হয়ে গেছে, যেমন পূজার হয়নি কোনো কারণে, প্রচন্ড মন খারাপ হয়েছে, ও সমস্ত ক্লাস করেছে, ধরো ও ইন্টারভিউয়ের ক্লাসগুলো ও জয়েন করেছিল, ঠিক আছে, কিন্তু ওর হয়নি। হ্যাঁ, সুতরাং যাদের হয়নি তারা আবারও আদা জল খেয়ে লেগে এই হওয়ার জায়গাটা নিজেদের তৈরি করে নিজেদেরকে প্রুফ করে দেখিয়ে দাও, এইটুকুই আমার তোমাদের বলা। তাতে ফোকাসড অন নেট সেট কিন্তু এটা কভার করে যাবে টোটাল। এবার বলো, তোমাদের মনের মধ্যে যদি কোনো কোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে, বলো, তাহলে আমি সেটাও তোমাদের কভার করে দিচ্ছি। আবারও বলছি, নেট সেটের ক্ষেত্রে কিন্তু পেপার 1 এবং পেপার 2 বোথ কিন্তু তোমাকে একসাথে করতে হবে। শুধু পেপার 1 দিয়ে কিছু করতে পারবে না, বা শুধু পেপার 2 দিয়েও কিছু করতে পারবে না। একসাথে যদি দুটো দেখো, তাহলে অনেকটা অংশ বিহারও তুমি কভার করে ফেলতে পারবে। বুঝতে পারলাম? যদি এসএলএসটি পরীক্ষা হয় ওয়েল অ্যান্ড গুড, পিএসসি আর এমএসসি তো হবেই। যদি হয় তাহলে তো হয়ে গেল, কোনো চাপ নেই তোমার পিএসসি এমএসসি হলে। ঠিক আছে, আর নেট সেটটা টার্গেট তো তোমাকে একটা নিজস্ব, আর জিআরএফ অবশ্যই, জিআরএফ মানেই তো হচ্ছে পিউ নেট সেটের হাইয়েস্ট লেভেলের পড়াশোনা। ঠিক আছে, নেট সেটের জন্য যে পড়াশোনা করছো সেই পড়াশোনাটাকে আরো ডিপলি করতে হবে, কাট অফ মার্কস আরো অনেক তুলতে হবে ওপরে। জিআরএফ তো তুমি তখনই পাবে। না, নতুন ব্যাচ শুরু করব না, ঠিক আছে, নতুন ব্যাচ শুরু করব না। ঠিক আছে, বিপিএসসির কোর্স আমাদের আলাদা আছে, বিপিএসসির কোর্সে সম্পূর্ণ ক্লাসেস একসাথে রয়েছে, এবং দেখে নেবো যে যে হচ্ছে যে নতুন ভাবে শুরু করলে তো তুমি শেষ করতে পারবে না। এই কনসেপ্টটা আমি স্টুডেন্টদের বোঝাতে পারি না। অনেকে আমাকে বলে যে ম্যাম নতুন করে শুরু করবেন না, নতুন করে না। ঠিক আছে, কোর্সের সমস্ত ক্লাসেস ওর মধ্যে ইনক্লুড করা আছে, তার জন্য একটা গ্রুপ তৈরি করে দেওয়া হবে, যারা ওই কোর্সে জয়েন করবে, যে ক্লাসগুলো সেখানে হয়নি সেই ক্লাসগুলো ওখানে নেওয়া হবে এবং বিভিন্নভাবে এমসিকিউ গুলো দিয়ে দেওয়া হবে, এমসিকিউ গুলো টেস্ট করানো হবে বারবার বারবার করে পরীক্ষার আগে আগে সেটা গিয়ে। তার আগে তোমাকে সুস্মিতা যেটা করতে হবে সেটা হচ্ছে বিপিএসসির কোর্সটাকে তোমাকে নিতে হবে। ঠিক আছে, বেটার বিপিএসসির কোর্সের বদলে নেট সেটের কোর্সে যাওয়া, আবারও বললাম। ঠিক আছে, তাহলে তাহলে বিপিএসসিটাও তুমি কভার করতে পারবে, মানে সেকেন্ড টার্মে যে ফিলোসফির পরীক্ষাটা হবে সেটাকেও তুমি তার মধ্যে কভার করতে পারবে, তোমার অসুবিধা হবে না। এটা একটা ব্যাপার। ঠিক আছে, কে কি বলবে বলো, কে কি বলবে, কার কি প্রশ্ন আছে একটু বলো শুনি। সবার সাথে অনেকদিন বাদে দেখা হলো, বলো। কালকে আমি তোমাদের কমিউনিটেরিয়ানিজমের উপরে নেটসেটের কোর্সে ক্লাস নেব। ক্লিয়ার? কমিউনিটেরিয়ানিজমের ক্লাস কালকে শুরু হবে। আর ওয়েস্টার্ন পলিটিক্যাল থটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফিতে ঢুকে যাব। যা এক্সট্রা খুঁটিনাটি, বিপিএসসির কোর্সটার প্রাইস মনে হয় যত সম্ভব ওই এসএলএসটি কোর্সের মতোই আছে, 12,000 টাকা মনে হয়। দেখে নিতে হবে, মনে হয় 12,000 টাকা একই কোর্স প্রাইস আছে। লাইফ টাইম কোর্স আছে হ্যাঁ তো ম্যাম, বিপিএসসির 12,000। কোর্সটা। হ্যাঁ, 12,000। হুসনারা মনে হয় আছে ওই কোর্সটাতে, তাই না? হ্যাঁ, হ্যাঁ ম্যাম আছে।
হ্যাঁ, ওই কোর্সটাতে হুসনারা রয়েছে। তো ওটা 12,000-এরই কোর্স রয়েছে, লাইফ টাইম কোর্স রয়েছে, এবং ওখানে ইউনিট সাজিয়ে সাজিয়ে ক্লাসগুলো দেওয়া আছে। আবার কিছু কিছু ক্লাসেস ওখানে আরো আপলোড করে দেওয়া হবে, আজকে আজকে কালকের মধ্যে আপলোড করে দেবো। তার কারণ নোটিফিকেশন বেরোনোর সঙ্গে সঙ্গে স্টুডেন্টসরা মেসেজ করতে শুরু করে দেবে, আর একদিন দুদিনের মধ্যে নোটিফিকেশন বেরোবে। তো তার আগে আমি সাজিয়ে গুছিয়ে কোর্সটাকে দিয়ে দেবো। ক্লাসগুলোকে তোমাদের নিজেদের মতো করে তোমরা অ্যাক্সেস করবে, আর যে ক্লাসগুলো নেই ওই ক্লাসগুলো করিয়ে করিয়ে তার মধ্যে ইনক্লুড করে দেওয়া হবে বিপিএসসির কোর্সে। ওখানে ওই রকম ভাবেই আছে, ইউনিট ধরে ধরেই তোমার ধরো ক্লাসগুলোকে দেওয়া আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। ম্যাম নেট সেটের কোর্স আর এসএলএসটি কোর্স এই দুটোতে থাকলে হবে না? হ্যাঁ, হয়ে যাবে বিপাশা, আর লাগবে না। নেট সেটের কোর্সে থাকলে মোটামুটি ভাবে আর লাগবে না বলে দেওয়া যায়। নেট সেটের কোর্সে কেউ যদি থাকে, ঠিক আছে, তার আর লাগবে না অন্য কোনো কিছু। আর যাদের নেট সেট এসএলএসটি দুটো নেওয়া আছে তাদের আর লাগবেই না কোনো কিছু। এই দুটোর মধ্যে সবটা কভার হয়ে যাচ্ছে। আর যারা, আবারও বলছি আজকের ক্লাস থেকে, যে যারা 12,000 টাকা দিয়ে এসএলএসটির কমপ্লিট কোর্সটা তোমরা যারা নিয়েছিলে, তারা আমাকে পার্সোনালি মেসেজ করবে, ঠিক আছে, নেট সেটের কোর্সের ব্যাপারে আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তোমাদেরকে অত টাকা পেমেন্ট করে জয়েন করতে হবে না। এবার তোমরা বলো। তাহলে আদা জল খেয়ে লেগে পড়ো, অনেক হয়েছে, রেস্ট নিয়ে নিয়েছো 2-3 মাস ধরে সুন্দরভাবে। আর যারা আছো স্কুলের টিচাররাও যারা আছো, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, এটা আমার রিকোয়েস্ট, এটা আমি তো অর্ডার করতে পারি না বা কিছু বলতে পারি না, রিকোয়েস্ট আমার, যে তোমরা এই পরীক্ষাটা দিয়ে দিও। বোঝাতে পারলাম? পরীক্ষাটা দিলে তোমার কোনো ক্ষতি হয়ে যাবে না, পরীক্ষাটা দিয়ে দিও সবাই, এইটুকু বললাম। আর যারা মনে করছো যে নেট সেটের কোর্স, হ্যাঁ পিউ বলো, পিউ কিছু বলবে। জিআরএফটা কি? জিআরএফ কথাটার মানে হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ। অর্থাৎ মনে করো, আমি একটা এক্সাম্পল বলছি, যে নেট পরীক্ষা তুমি দিলে, ক্লিয়ার, নেট পরীক্ষাতে তুমি 76% মতো মার্কস পেলে, মানে পেপার 1 এবং পেপার 2 দিয়ে তুমি 76% মতো মার্কস পেলে। নেট পরীক্ষা দিলে দুটো অপশন খোলা থাকে, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অর্থাৎ যে কোনো তুমি কলেজ ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারো, আর একটা হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, অর্থাৎ জিআরএফ তুমি পেতে পারো। হোয়াট ইজ জিআরএফ? জিআরএফটা হচ্ছে এটা, যে প্রথম দিকে 10%, মনে করো এইবারে নেটে হয়তো যেটা কাট অফ মার্কস হয়েছে, আমি ধরে নিচ্ছি 80% কাট অফ মার্কস হয়েছে, 80% কাট অফ মার্কস গেছে। হ্যাঁ, মানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আমি এটা নর্মাল বলছি, কাট অফ মার্কস গেছে। হ্যাঁ, 80%, যারা 70% কাট অফ মার্কস গেছে, মনে করো 70% অব্দি যারা পেয়েছে, তারা নেটের জেনারেল ক্যান্ডিডেট হিসাবে তারা নেটে চান্স পেয়ে গেছে। এবার হাইয়েস্ট নাম্বারটা দেখা হবে, যে হাইয়েস্ট যে ফার্স্ট হয়েছে, ধরো সাপোজ সে ফার্স্ট জন কত নাম্বার পেয়েছে, দেখা গেল যে ফার্স্ট হয়েছে নেটে অল ওভার ইন্ডিয়াতে, মানে ফিলোসফিতে সে 80% মার্কস পেয়েছে। ঠিক আছে, এবার ওইখান থেকে প্রায় 10% মতো মার্কস প্রথম দিকে যারা পেয়েছে তাদেরকে জিআরএফ দেওয়া হয়, অর্থাৎ তাদেরকে রিসার্চ ফেলোশিপ দেওয়া হয়। অর্থাৎ তারা শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্যই যোগ্য, তা নয়, তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে যদি পিএইচডি করতে যায়, পিএইচডি করার ক্ষেত্রে তাদের কিন্তু ফেলোশিপ দেওয়া হয়। তাদেরকে এখন ফেলোশিপের টাকা কত হয়েছে, 44,000, 45,000 না কত হয়েছে ফেলোশিপের টাকা? যারা ফেলোশিপ নিয়ে পিএইচডি করছে, ফেলোশিপের ইয়েটা কত এখন, কত টাকা হয়েছে এখন তোমরা জানো? আমি তো জানতাম যে 44 বা 45 হাজার টাকার মতো ফেলোশিপের ক্ষেত্রে হয়েছে। প্রত্যেক মাসে তোমাকে এই ফেলোশিপটা দেওয়া হবে আগামী 5 বছর। যদি তুমি জিআরএফ সহকারে, রিসার্চ ফেলোশিপ সহকারে তুমি যদি পিএইচডি করতে যাও, প্রতি মাসে তুমি গভর্নমেন্টের কাছ থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে প্রতি মাসে তুমি 44 বা 45 হাজার টাকা তুমি ফেলোশিপ বাবদ পাবে, পিএইচডি করার জন্য পাবে। তার মধ্যে তুমি সুযোগ পেয়ে যাবে, তুমি কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার তুমি সুযোগ পেয়ে যাবে। তার মানে তোমার প্রবলেম হলো না, তুমি পিএইচডির কাজও করছো, সেখানে তুমি ফেলোশিপও পাচ্ছ, ফেলোশিপ পেয়ে তুমি কাজ করছো। তাহলে ফেলোশিপ পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে নেট নেট যে এক্সামটা, সেট নয়, নেট যে এক্সামটা প্রচণ্ড ভালোভাবে পড়াশোনা করে, পেপার 1 পেপার 2 প্রচণ্ড ভালো করে পড়াশোনা করে, একদম আদা জল খেয়ে লেগে গিয়ে, না ঘুমিয়ে তোমাকে কিন্তু এই পড়াশোনাটা করে হাইয়েস্ট লেভেলে নাম্বার পেয়ে তোমাকে কিন্তু জিআরএফ পেতে হবে। প্রতি বছর জিআরএফ এর একটা সার্টেন পার্সেন্টেজ থাকে, বছর বছর এই পার্সেন্টেজটা চেঞ্জ হয়। ঠিক আছে, হাইয়েস্ট দিকে নাম্বার থাকলে, নেটের হাইয়েস্ট দিকে নাম্বার থাকলে তুমি কিন্তু জিআরএফটা পেতে পারো, রিসার্চ ফেলোশিপটা তুমি পেতে পারো। রিসার্চ ফেলোশিপ সহকারে প্রত্যেক মাসে যখন তুমি সেই টাকাটা পাচ্ছ, তার মাধ্যমে তুমি যখন পিএইচডি করছো, তোমার কোনো অসুবিধা থাকছে না। 5 বছর ধরে তোমাকে সেই টাকাটা দেওয়া হবে। ঠিক আছে, আর তারপরে তুমি পিএইচডি করার পর তুমি যে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে চাকরি পেয়ে গেলে, হয়ে গেল। বিষয়টা এটা, বুঝতে পেরেছো পিউ যেটা বললাম? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। এর আগে জানতে না পিউ এই বিষয়টা? না, জানতাম না, নতুন তো। নতুন, এই জন্য বসলাম আজকে তোমাদের সাথে। সুতরাং জিআরএফ মানে হচ্ছে পিএইচডি, তোমার নেটেরই একটা পার্ট। সুইটি কিছু বলবে?
ম্যাম, যারা ধরুন জব করে তাদের ক্ষেত্রে তো জিআরএফ টা কাজ করবে না, মানে জিআরএফ জব এর করে ফেলোশিপটা বলতে কাজ, মানে ধরুন কোথাও হয়তো স্কুলে বা অন্য কোথাও চাকরি করে, গভর্নমেন্ট তুমি সার্ভিস দুটো করে। দুটো রেমুনারেশন একসাথে পেতে পারো না। হ্যাঁ, তখন তো তাহলে জিআরএফ এর টাকাটা তখন সে পাবে না, সে শুধু না, তখন সে জিআরএফ জিআরএফ পেলে। এর টাকাটা পাবে না, কিন্তু জিআরএফ হয়ে থাকলো, কিন্তু জিআরএফ জিআরএফ হয়ে হয়ে থাকলো, থাকলে জিআরএফ এর টাকাটা নিল না, কিন্তু জিআরএফটা পেয়ে কোয়ালিফিকেশনটা থাকলো সে। পাবে, হ্যাঁ, কোয়ালিফিকেশনটা পাবে ওটা। যদি পিএইচডি সে করছে বা ওরকম, হ্যাঁ, তখন সেই ফেসিলিটিটা পাবে। হ্যাঁ, ফেসিলিটিটা পাবে, সে টাকাটা পাবে না। দুটো টাকা তুমি একবারে সরকারের কাছ থেকে নিতে পারো না। তুমি একবার স্কুলে চাকরি করছো সেটারও টাকা নিচ্ছ, আবার তুমি রিসার্চ ফেলোশিপেরও টাকা নিচ্ছ, এটা হয় না কখনো। একটা জায়গা থেকেই ড্র করতে হয় টাকাটা। বাকি ফেসিলিটিস গুলো পাবে, সে তখন টাকাটা পাবে না। টাকাটা পাবে যারা, তারা হচ্ছে কোনো জায়গায় চাকরি করে না, তারা পিএইচডি করতে ঢুকছে, জিআরএফ সহকারে, রিসার্চ ফেলোশিপ সহকারে তারা ঢুকছে, নেট সেট কোয়ালিফাই করে, তারা এই মানিটারি বেনিফিটটা তারা পাবে, স্কলারশিপটা তারা পাবে। ম্যাম, তাহলে এটা যখন নেট সেটে ফর্ম ফিল আপ করবো, ওখানে তো তিনটে অপশন থাকে, জেআরএফ, পিএইচডি আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তাহলে ওটা যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিয়ে যদি ওটা ফর্মটা ফিল আপ করা হয়, তাহলে ওখানে জেআরএফ থাকবে না, মানে টাকাটা পাবো না। তিনটে একসাথেও তো অপশন থাকে, না, আলাদা আলাদা তো আলাদা থাকবে আলাদা না। ভাবে থাকে। আগে যেটা ছিল আলাদা সেটা থাকলেও হচ্ছে তিনটে একসাথে দেওয়া যায়। তিনটে একসাথে দেওয়া যায়, ওটাই আমি তোমাকে তিনটাতে বলছি। ক্লিক মারলেই তো হয়ে যাবে। ওই তো তিনটাতে ক্লিক করলেই হয়ে যাবে। আমাদের সময় যেটা ছিল, মনে করো নেট সেট দিলাম তো, নেট সেট দেওয়ার ক্ষেত্রে মনে করো আমি পেয়েছিলাম, আমার যত সম্ভব মনে পড়ছে 74 পয়েন্ট সামথিং বা এরকম কিছু একটা পেয়েছিলাম, ঠিক আছে, সেই সময় 74 পয়েন্ট সামথিংয়েই তখন জিআরএফটা হয়েছিল, ঠিক আছে। তার নিচে যারা, তারা হচ্ছে শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যোগ্য। আর 74-এর উপরে যারা নাম্বার পেয়েছে তারা জিআরএফ প্লাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যোগ্য। মানে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্যও যেমন অ্যাপ্লাই করতে পারবে, তেমনি তারা জিআরএফ এর জন্য, স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু 75%-এর নিচে যারা পেয়েছে, তারা জিআরএফ এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না, তারা শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা আগে ছিল। আর এখন সিস্টেমটা চেঞ্জ হয়েছে, তিনটেই ক্লিক করলে তিনটেতেই হয়ে যাবে তোমার একসাথে, আলাদা আলাদা কখনো হয় না, ঠিক আছে। কিন্তু তোমার নাম্বারের ভিত্তিতে কখনো কখনো হয় শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, শুধু পিএইচডি, হ্যাঁ, এইরকম হয়। আর জিআরএফটা হচ্ছে সবচেয়ে ওপরে, তোমাকে গভর্নমেন্ট টাকা দিচ্ছে, মানে তুমি বুঝতে পারছো তো, প্রতি মাসে গভর্নমেন্ট তোমাকে সার্টেন রেমুনারেশন দিচ্ছে, তার জন্য তোমাকে তো একটা সার্টেন পার্সেন্টেজ মার্কস তুলতেই হবে, তার জন্য প্রচন্ড ভালো করে পড়াশোনা করতে হবে। ওই যে যে মেয়েটিকে দেখলাম, কনগ্রাচুলেশনস, তাকে, ওর নামটা আমি ভুলে যাচ্ছি মেয়েটির, ফিলোসফিতে যে ফার্স্ট হয়েছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে, আই থিঙ্ক সো। এবং সে বলছে 3 বছর, আহ, মানে সে কিচ্ছু পারেনি, ব্যর্থতা। ম্যাম, ওর তিন নাম বছর অনন্যা ছিল বোধহয়। হ্যাঁ, অনন্যা, অনন্যা কি যেন নাম, অনন্যা, আহ কি যেন নাম, অনন্যা গুহ। অনন্যা গুহ, আচ্ছা, অনন্যা গুহ। হ্যাঁ, 3 বছর ধরে প্রত্যেকবার ব্যর্থতার পরে পরে তার, অনন্যা কোলে, এক্স্যাক্টলি, অনন্যা কোলে। মেয়েটির নামটি ভীষণ পরিচিত আমার কাছে, অনন্যা কোলে। ও কি কখনো আমায় মেসেজ করেছিল, আমি ঠিক মনে করতে পারছি না। অনন্যা কোলে, কনগ্রাচুলেশনস টু হার, অনন্যা কোলে। এবং সে প্রতি বছর পরীক্ষা দিয়ে দিয়ে, ঠিক আছে, তা এইবারে সে ক্র্যাক করেছে 3 বছর ব্যর্থতার পর। অনেককে দেখছিলাম, বাংলাতেও এরকম একজন ফার্স্ট হয়েছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ, সে বলছে যে 3টে বছর পুরো ব্যর্থ হয়েছিল সে, কিন্তু ব্যর্থতার জন্য সে কিন্তু পড়াশোনাটাকে ছেড়ে দেয়নি, আরো ভালো করে পড়েছিল, এবং পড়ার ফলে সে কিন্তু নেটে ফার্স্ট হয়েছে অল ওভার ইন্ডিয়ায়। সবাইকে কনগ্রাচুলেশন যারা কোয়ালিফাই করেছে, সুন্দরভাবে পড়াশোনা করেছে। তোমরাও পারবে, প্রচন্ডভাবে পড়াশোনা করতে হবে, প্রচন্ডভাবে পড়াশোনা করতে হবে। তো একটা টার্গেট তো সেট করতে হবে নিজের, না? আমি নেট সেটের জন্য ফোকাস করছি, আমি বিপিএসসির জন্য ফোকাস করছি, ঠিক আছে। টার্গেট ফিক্স করো, টার্গেট ফিক্স করে এই বছরটায় কিছু করে দেখিয়ে দাও, কিছু করে দেখিয়ে দাও। সর্বতোভাবে সহযোগিতা করার জন্য আমি আছি, যেভাবে আমাকে বলবে। যারা, আমি আমার স্টুডেন্টসদের স্পেশালি এটা রিকোয়েস্ট করবো, যে যারা বিপিএসসি দিতে চাইছো বা ট্রায়ো এই 4.0টা দিতে চাইছো, তারা নেট সেটের কোর্সে জয়েন করো, তাহলে ওখান থেকে পুরো কোর্সটাকে তুমি কভার করে ফেলতে পারবে, তোমার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। নিশ্চিন্তে ক্লাস করো, ক্লাসগুলো ভালো লাগবে, অনেক কিছু শিখতে জানতে পারবে। আর যেখানে আমাকে প্রয়োজন হবে আমাকে বলবে, আমি তোমাকে সেইভাবে গাইড করে দেবো, কোনো অসুবিধা হবে না। আর বাইরের স্টুডেন্টসরা যারা আমার কাছে পড়তে চাইবে, তারা, মানে এই ক্লাসটা বাইরের স্টুডেন্টসদের জন্যও থাকবে আজকে ইউটিউবে, তো যারা করতে চাইবে তারা 9432918197 আমাকে একটা হোয়াটসঅ্যাপ করবে। আমি তো চেষ্টা করি সবাইকে রিপ্লাই করে দিতে, হয়তো দু একজনের ক্ষেত্রে মিস হয়ে যায়, কিন্তু চেষ্টা করি রিপ্লাই করে দিতে। তো সকলে সাথে থাকো, ভালো করে পড়াশোনা করো। আজকে অনেক কিছু বিষয় নিয়ে অনেকদিন বাদে তোমাদের সাথে আলোচনা হলো, আমারও ভালো লাগলো। যে কোনো রকম গাইডের জন্য সর্বদাই আমি কিন্তু তোমাদের সাথে রয়েছি, এইটুকু কথা দিলাম।